স্টার্ট। নমস্কার, শুভ সন্ধ্যা। এত আস্তে বলতেও কেউ কেউ তোকে বলেনি, মুখের সামনে নিয়ে ব্রাইটলি বলতে হবে। যাই হোক, আজকে আমাদের শনিবারের লাইভে কফি উইথ জেডিতে দুজন গেস্ট, স্পেশাল গেস্ট, দুজনেই আমার ভীষণ প্রিয়। একটা হচ্ছে রাজদেব, মোটামুটি ওকে সবাই চিনে গেছে, আমি জানতাম না ওর নাম রাজ চক্রবর্তী, কালকে জানতে পারলাম। যাই হোক, এই মুহূর্তে যে মোটামুটি ইয়াং জেনারেশনের সবাই ওকে চেনে, যত অর্গানাইজারই কাজ করে দেখি ওকেই দেখতে পাই সব জায়গায় গিয়ে। যাক, এটাও ভালো। সাথে আমাদের ছোট্ট টিনা, মেকআপ আর্টিস্ট না, মডেল, সাথে অর্গানাইজার, তাই তো? ওদের দুজনের সাথে আজকে আমরা আড্ডা মারবো, গল্প করবো, অনেক অজানা কথা জানবো। শুরু করছি, তুই তোর ইন্ট্রোডাকশনটা দে। শুভ সন্ধ্যা সবাইকে, নমস্কার। আমার নাম রাজদেব। আমি পেশায় এবং নেশায় দুটো ক্ষেত্রেই একজন ফটোগ্রাফার। ভেরি গুড, দারুণ। আরে কোন জনারে কাজ করিস, কতদিন ধরে কাজ করছিস সেটা বল। আচ্ছা, আমার সবকিছুই ফটোগ্রাফি নিয়েই রয়েছে। আমি ফটোগ্রাফার এবং সব জায়গায় ফটোশুটই করি। ওয়েডিং থেকে শুরু করে আমার ওয়েডিংয়েরও কোম্পানি আছে এবং আমার নিজস্ব পোর্টফোলিও শ্যুট, প্যাকেজ শ্যুট সব জায়গাতে আমি শ্যুট করে থাকি। আমি এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে খুব পুরনো মানুষ নই। মোটামুটি সেপ্টেম্বর থেকে আমার পথ চলটা শুরু এবং স্টিল গোয়িং। চেষ্টা করছি প্রতিদিন কিছু ভালো করা, নিজের কে আরও আপডেট করা, সুন্দর সুন্দর কাজ দেওয়ার এবং ভবিষ্যতেও চেষ্টা করবো সেটা দিয়ে যাওয়ার। এইটাই। টিনা, আমার নাম টিনা। আমি একজন প্রফেশনাল মডেল। 2 মাস হলো আমি অর্গানাইজার হয়ে কাজ করছি। কটা কাজ করছিস এগুলো? অর্গানাইজার হয়ে দুটোই কাজ করেছি। 15 মার্চ একটা কাজ করেছি অ্যান্ড 3rd of মে একটা কাজ করেছি। নেক্সট আমার কিছু আরও কাজ আসছে। তোর বয়সটা কত বলতে হবে? আমার বয়স 25। 25 না? আমিও একটু কম জানতাম। তো যাই হোক, আমাদের ভিজুয়ালটা একবার দেখে নে। সব জায়গায় ফটোশুটই করি। আমি হচ্ছে না আমাদের ভিজুয়ালটা একবার দেখে নে। সব জায়গায় ফটোশুটই করি। হ্যালো 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 হ্যালো। তুই তোরা কিছু বলতে একটুখানি মাইক্রোফোনটা। হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। হচ্ছে না? ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে। না 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 না, এটা এটা ওইটা মনে হয় ইয়েটা ঠিক ভালো করে হয়নি, তাই জন্য। যাই হোক, টেকনিক্যাল প্রবলেম তো থাকবেই। এবার মেবি ঠিক আছে নাকি? যাই হোক, টেকনিক্যাল প্রবলেম তো থাকবেই। গুড, চলো। টিনা, আরেকবার রাজদেব, আরেকবার একটুখানি যদি ইন্ট্রোডাকশনটা আরেকবার দিস। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আমার নাম রাজদেব। আমি পেশায় এবং নেশায় একজন ফটোগ্রাফার। ফটোগ্রাফি করাই আমার কাজ। তো আমার নিজস্ব একটা ওয়েডিং কোম্পানি আছে, রাজদেব ওয়েডিং মেমোরিজ বলে।
আর যত ফ্যাশন রিলেটেড কাজ হয় সেটা আমার রাজদেব স্টুডিওস পেজেই আসে। তো রাজদেব হিসাবে সবাই তোমরা চেনো আমাকে। তো আমি অর্গানাইজও করি। আমার একটাই অর্গানাইজ এখনো পর্যন্ত হয়েছে, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। তো চেষ্টা করছি প্রতিদিন কিছু কিছু ভুল ত্রুটি সবকিছু মিলিয়ে মিশিয়ে আরো ভালো কাজ করার, নতুন কিছু কাজ করার, ইউনিক কিছু কাজ করার। তো এইভাবে ভবিষ্যতে কাজ করব। তো তোমার যাই হোক, এবার আরেকবার তোর থেকে আরেকবার তোর ইন্ট্রোডাকশনটা আরেকবার শুনে নেবো। পেশায় এবং একদম নেশায় অডিও ঠিক আছে। একজন ফটোগ্রাফার। হুম। গুড ইভিনিং, আমার নাম টিনা। আমি একজন পেশায় প্রফেশনাল মডেল। আর সুন্দরী টিনা। না, সেটা অডিয়েন্স বলবে, অবশ্যই। অডিয়েন্স বলবে। আর আমি 2 মাস হলো অর্গানাইজার হয়ে কাজ করছি। কোনো প্ল্যানিং ছিল না, বাট সাডেন প্ল্যানিং করেই নেমেছিলাম। তো এভাবেই চলছে, ভালো ভালো কাজ দেওয়ার চেষ্টা করছি। আপকামিং আরো অনেক কনসেপচুয়াল কাজ নিয়ে আসছি। আমার সাথে আমার ফটোগ্রাফার রাজদেবও আসছে অনেক রকম নতুন নতুন কাজ নিয়ে। আর মডেল হিসেবে তো কাজ করছি, করব, তো স্টপ করব না। আচ্ছা, তোদের সাথে আবার কিভাবে যেন আলাপ? রাজ ফার্স্ট একটা শুট অর্গানাইজ করেছিল 1 ইছাপুর। ফেব্রুয়ারি ইছাপুর স্টুডিও হাইলাইটে, সেখান থেকে আপনার আলাপ আমাদের সাথে। সেদিনকে আমার প্রচন্ড হেকটিক ছিল, পুরো উল্টো দিক ইছাপুর, আর তারপরে হচ্ছে সেখান থেকে ওই কি নাম যেন, পানাগড় না, কি যেন জায়গাটা, হাওড়াও না, আরে যেখানে টোল, দীঘা যেতে গেলে যেখানে টোল ট্যাক্স কাটতে হয়, কোলাঘাট, কোলাঘাটের একটু আগে যেটা একটা টোল ট্যাক্স আছে না, কি যেন না, খড়গপুর। খড়গপুর তো আরো অনেক দূর চলে গেলি, ওই কোলাঘাটের আগে একটা টোল ট্যাক্স পড়ে, সেই টোল ট্যাক্সটা সেইখানে, ওরে বাপরে বাপ, দুটো জায়গা পুরো মধ্যিখানে 75 কিলোমিটার। আর নিয়ে গেছি ভাঙা স্কুটি, মানে আমাদের একটা স্টাফের স্কুটি আছে, সেই স্কুটিটা রাত্রিবেলা আসার সময় পাঞ্চার। কি সাংঘাতিক, বাপরে বাপ। আমাদের বর্ণালী দাশগুপ্ত লিখেছে, শোনা যাচ্ছে শুধু একটু ঘন্টার আওয়াজ। ওই ঘন্টার আওয়াজটা যখন হয়েছে তখন আমাদের মাইক্রোফোনটা ঠিক 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 ছিল না। যাই হোক, বর্ণালী লিখেছে গুড ইভিনিং, হ্যালো। কল্যাণ গুপ্ত লিখেছে শুভ সন্ধ্যা কল্যাণ। যাই হোক, তোর থেকে প্রথম শুনবো, অ্যাজ এ মডেল কাজ করার প্রথম অনুভূতি বল। সেম তোর অ্যাজ এ ফটোগ্রাফার হিসাবে তোর প্রথম কাজের অনুভূতিটা তুই বলবি। কন্টিনিউ। অ্যাকচুয়ালি মডেল হয়ে কোনোদিনও ইন্ডাস্ট্রিতে কাজ করব আমি কোনোদিনই ভাবিনি। তো আমাকে যে প্রথম হাত ধরে এখানে এনেছিল সেটা হচ্ছে আমার বড় মাসিমণির মেয়ে, আমার দিদি ভাই। সাডেন একদিন আমাকে বলে যে, জুন মাসের শেষের দিকেই আমাকে একদিন বলছে যে একটা কাজ আছে, তুই করবি, আমার মডেল লাগবে। তো আমি বাইরের মডেলকে কেন পে করব, আমি তোর সাথে কাজ করব। তো ওটা যথারীতি পে কাজ ছিল না, ফার্স্ট কাজ আমার কোলাবোরেশনে হয়। আমি অ্যাক্রোপলিসের সামনে রিলিয়া স্টুডিওতে কাজটা করেছিলাম, একদমই বাড়ির সামনে। সেখানে আমার দিদিভাই আমাকে নিয়ে গিয়ে প্রথম সাজায়। সেই থেকে আমার এই জার্নিটা স্টার্ট। তারপরে আস্তে আস্তে একটা করে কাজ করি, প্রত্যেক মাসে আগে করতাম একটা করে, টিল অক্টোবর অবধি আমি একটা করেই কাজ করেছি। নভেম্বর থেকে জানি না কিভাবে সাডেনলি পেড ওয়ার্ক আসতে থাকে। প্রত্যেকটা রবিবার আমি মোটামুটি বিজি, মানে আমি মানডে টু স্যাটারডে অফিস আওয়ার্স এর জন্য কাজে তো থাকি। মানে তুই জবও করিস? আমি জবও করি। ভেরি গুড। মানডে টু স্যাটারডে আমি অফিসে কাজ করি, আদারওয়াইজ এভরি সানডে আমি হেন কোনোদিন নেই যেদিন আমি বসে থাকি। কোনোদিন আমাকে বসতে হচ্ছে না। তো আমি এখন একটু চাইছি বসতে, আমি একটু রেস্ট নিতে চাইছি, বাট একদমই সময় সুযোগ হচ্ছে না। যেমন রেস্ট নিতে চাইছি, যখন রেস্টে বসছি তখন আমার মনে হচ্ছে আমি কেন বসে আছি। তখন মনে হয় কি তোর আজকে গাটা একটু কাজ করলে ভালোই লাগতো। তো এভাবেই চলছে আমার কাজ। এটাই ঘটনা, যারা কাজে হ্যাবিচুয়েট হয়ে যায় না, তাদের বসে থাকতে ভালো লাগে না। হয়তো মনে হয় আমরা বেঙ্গলি তো, আমাদের কাছে একটু বেশি কিছু এসে গেলে না, আমাদের মনে হয় একটু রিল্যাক্স করতে পারলে ভালো হতো, বাট একটা সময়ের পরে মনে হয় না, কাজটাই সবকিছু। হ্যাঁ, রাজদেব। তো আমি সবাইকে বলে রাখি, অনেকে হয়তো জানো না, আমার পড়াশোনা থেকে শুরু করে আমি পুরোটাই একটা ডিফারেন্ট একটা জার্না থেকে বিলং করি। ঠিক আছে, আমার মানে কাজটা ক্যামেরার সাথে দূর দূর থেকে কোনো লিঙ্ক ছিল না। আমি একটা জার্নারে খুব ভালোভাবে মোটামুটি সেটেলড হয়ে গেছিলাম। আমি এখনো আমার রয়েছে সেই বিজনেসে আমি করি, আমার সেই বিজনেস সবকিছু সেটেলড রয়েছে। তো হঠাৎ করে মোটামুটি আজ থেকে কিছু বছর আগে
আমার ভালোবাসার জায়গাটা ছিল বলেই ইচ্ছে হয়েছিল যে ক্যামেরাটাকে একটু শেখার, জানার। আমার সব সময় কিছু না কিছু শিখতে, কিছু কিছু জানতে আমার সব সময় ইচ্ছেটা সব সময় থাকে, সব কিছু নিয়ে। মানে আমার কোশ্চেন, আমি এমন একটা মানুষ যে প্রত্যেকটা বিষয় জানার খুব ইচ্ছে হয়। অনেকে হয়তো জানো যারা আমার সাথে একটু ক্লোজড। তো সেখান থেকে আমার ইচ্ছে হয়েছিল যে আমি বিষয়টা আচ্ছা, সম্বন্ধে তোর ক্লোজ জানবো। লিস্টটা শুনবো। হ্যাঁ, তো কত লোক তোর ক্লোজ শুনবো কিন্তু এটা, হ্যাঁ? লিস্ট বল। শো শেষ হয়ে যাবে। তো সবার আগে আমি বলতে চাই আমার মা বাবার কথা। আমার মা, যাকে দেখে আমি অনেকটা ইন্সপিরেশন পাই, যে মানুষটা আমাকে ছোটবেলা থেকে টিল নাও অনেক লড়াই করে, অনেক কিছু করে আজকে আমাকে সবসময় সাপোর্ট করেছে। এবং তাকে দেখেই, তার ব্যাপারটা থেকেই হয়তো আমি আজকে মানে কাজকর্ম করে করছি। কারণ আমি খুব একটা বড় ফ্যামিলি থেকে বিলং করি না, খুবই মধ্যবিত্ত একটা পরিবার থেকে বিলং করি। তো কাজটা আমার সবসময় অনেক ছোট্ট থেকে কাজ করছি, এখন থেকে না, ক্লাস 7-8 থেকে আমি কাজ করি। বাহ। তো টিল নাও আমি চেষ্টা করেছি ক্যামেরার জগৎটাকেও আরো যতটা পারা যায় ভালো কাজ আনার, ভালো কাজ করার। এবং প্রত্যেকটা মানুষ যারা আমাদের সাথে জড়িত, অর্থাৎ মেকআপ আর্টিস্ট এবং মডেল এবং অর্গানাইজার, তাদের এমন কিছু কাজ দেওয়ার যাতে তাদের এবং তাদের আশেপাশের মানুষরা তাদের বেনিফিট হয়। আমি সবসময় চেষ্টা করি এইটাই করার, এবং ভবিষ্যতেও করে যাবো এটাই। একদম। মানে এক কথায় ক্যামেরাই হচ্ছে আমাদের কাছে এখন ধ্যান জ্ঞান, তাই তো? হ্যাঁ, কারণ তোর কাছে এটা প্যাশনও। একদম পেশা এবং নেশা দুটোই। এটাই বললাম, তোর কাছে এটা প্যাশনও। এটা শুনেই ভালো লাগলো। কারণ যেহেতু আমি এই প্রফেশনকে রিপ্রেজেন্ট করি, যখন এই টাইপের কথা কেউ বলে তখন বেশ ফিলিং গুড হয়। আহ, বর্ণালী লিখেছে, এটাই আমার পডকাস্টে বলেছিলাম যে শিল্পীর সাথে আরেকটা স্টেডি ইনকামের রাস্তা খোলা রাখা উচিত। খুব ভালো। মোটামুটি আমরা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে 40% ছেলে মেয়েই এই প্রফেশনের সাথে কিছু না কিছু করে, ওরা করে রাখতে পারে, কিছু না কিছু করতে পারে, কিছু না কিছু করে। আর যারা করে না তাদের জন্য বলছি যে আমি চেষ্টা করছি তোমাদের জন্য এমন কিছু করার যাতে আমরা প্রতিদিন একটা মেকআপ আর্টিস্ট, একটা মডেল, একটা ফটোগ্রাফার মিনিমাম বাড়িতে 2 থেকে 3 হাজার টাকা নিয়ে ঢুকতে পারে। সেটার জন্য আমি খুব দৌড়দৌড়ি করছি, বহু দিন ধরে করছি। প্রচুর বাধা আসছে, প্রচুর বাধা আটকানোর চেষ্টা করছে। বাট আমি জানি ভালো কাজ করতে গেলে একটু সময় লাগে, ভালো কাজ করতে গেলে একটু বাধা আসে, বাট ম্যানেজ। কৌস্তব বন্দ্যোপাধ্যায়, গুড ইভিনিং অল। কৌস্তব, গুড ইভিনিং। কৌস্তব হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির বা আমাদের আইটা ক্লাবের একজন অ্যাডমিন, সাথে একজন সিনিয়র ফটোগ্রাফার, আর সেই লেভেলের ফটোগ্রাফার। আর সাথে কৌস্তব খুব শীঘ্রই একটা ইনস্টিটিউট চালু করছে বা ক্লাস চালু করবে, সেখানেও সেলফি তোলা শেখাবে। খুব ভালো সেলফি তোলে কৌস্তব। সেলফিটা কিন্তু শিখিও সবাইকে। যাই হোক, এবার এখনো অবধি অ্যাজ এ মডেল যখন তুই কাজ করেছিস, বেস্ট কাজ কি করেছিস? বেস্ট যেটা তোর কাছে মনে হয়েছে এটা আমার বেস্ট। অ্যাজ এ মডেল তো অনেকগুলো কাজ করেছি, প্রত্যেকটা কাজই আমার কাছে ভালো, ওর সাথে আমি ম্যাক্সিমাম কাজ করি। বাট রিসেন্টলি 29 মার্চ তনুশ্রীর শুটে গিয়ে আমি একটা কাজ করেছিলাম রেড কালারের শাড়ি পরে, ওটা এখনো অবধি এই বছরের আমার বেস্ট কাজ। এখনো অবধি ওর সাথে আমার এটা বেস্ট কাজ এই বছরের। তনুশ্রী শোতে, তাই তো? তনুশ্রীর শুটে। আমি গেছিলাম না? হ্যাঁ, আপনি গেছিলেন। এই দক্ষিণেশ্বরে? হ্যাঁ, আমাকে প্রীতিদি সাজিয়েছিল। আচ্ছা আচ্ছা। যাক, এটাও একটা ভালো লাগা। তনুশ্রী, এরকম অনেক আনন্দ দিতে হবে সবাইকে, কাজের মাধ্যমে আমাদের অনেক কিছু দিতে হবে। ঐন্দ্রিলা চ্যাটার্জি লিখেছে, কেমন আছো জেরিদা? খুব ভালো আছি। অমৃতা মেকওভার, গুড ইভিনিং অল। গুড ইভিনিং। অমৃতা মানে হচ্ছে আমাদের সঙ্গে সবারই আলাপ আছে। হ্যাঁ, একদম। আগের দিন অমৃতার চেয়ার ছিল এটা। যাক অমৃতা, আগের দিনটা তুই মিস করছিস আশা করি এখানে। সেম তোকে বলবো যে অ্যাজ এ ফটোগ্রাফার এখনো অব্দি তোর এই 8 মাসের জার্নি, ওদিকে 3 এদিকে 5, 8 মাসের জার্নিতে তোর বেস্ট শুট কোনটা? কোন অর্গানাইজারের আন্ডারে বা তোর নিজের শুট কোনটা? অ্যাকচুয়ালি আমার কাছে বেস্ট শুট বলে এখনো পর্যন্ত কোনো শুট হয়নি। আমি আমার এটাই বক্তব্যকে আমি আরো অনেক ভালো কাজ করব।
এখনো এগুলো অব্দি বেস্ট। এখনো অবধি আমার কোনো কাজ আমার এরকম মনে হয়নি। করছি, অনেকেই তারিফ করে কিছু কিছু শুটের, যেরকম ফার্স্ট ফেব্রুয়ারি শ্যুটটার অনেকেই তারিফ করেছে অনেক আউটপুট গুলো নিয়ে। তো ওইটা আমার কাছে খুব খুব ইম্পর্ট্যান্ট একটা শ্যুট ছিল, এবং অনেকটা চ্যালেঞ্জেসও ছিল, বিকজ আমি অর্গানাইজার ছিলাম এবং আমি ফটোগ্রাফার ছিলাম। তো ওটার আউটপুট গুলো অনেকেই পছন্দ করেছে, বাট অ্যাজ সাচ অ্যাজ এ ফটোগ্রাফার হিসাবে আমার খিদাটা এবং আমার কাজ করার কিছু নতুন কিছু করার একটা পরিকল্পনাটা, এটা ততদিন শেষ হবে না যতদিন আমি বেঁচে আছি। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করবো এর থেকেও বেস্ট কিছু করার। সো আরো অনেক বেস্ট কাজ নিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, সেই দিনকে এই যে 1 ফেব্রুয়ারির কথাটা বলছিস, সেদিনকে তুই অর্গানাইজারও ছিলিস, প্লাস ফটোগ্রাফার। ফটোগ্রাফারও ছিলিস। এখানে তুই কতটা মানে তোর কোনো অসুবিধা ফিল করিসনি? না, আমি কোনোদিনই কোনো কিছুতে অসুবিধা ফিল করি না। ফার্স্ট ফেব্রুয়ারি শ্যুটটা অ্যাকচুয়ালি মানে আমি তুই কি একদম একা করছিস না সেদিনকে তোকে কেউ সাহায্য করেছে? কেউ হ্যাঁ, এই মানুষটা আমাকে অনেক সাহায্য করেছে। আমি বলতে পারি মানে শ্যুটটার নামটা আমার হলেও পুরো ম্যানেজমেন্ট এই মানুষটাই ছিল। সেটাই আমি তোকে এই মানুষটা পুরো, আমি তো ফটোগ্রাফি করেছি, তারপরে কি হয়েছে আমি কিচ্ছু জানি না, বাট এই মানুষটাই কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে পুরোপুরি ম্যানেজ করেছে। ঠিক আছে, আমি এই ক্রেডিটটা ওনাকে দিতে চাই। এবং বাকিটা যেটা আমার ফিল্ড, অর্থাৎ ক্রিয়েটিভ ফিল্ডে ডেকোরেশন থেকে শুরু করে, আমি সেই সকাল 3টের সময় উঠে হাওড়া মার্কেটে গেছি, কি টাইপের ফুল লাগবে সেটা এনে ব্যাকগ্রাউন্ড সেট আপ করা, এবং আমার মাথায় প্রচন্ড কনসেপ্ট ছিল যে আমি এই কনসেপ্ট গুলো করবো, ওগুলোই করেছি এই আর কি। আহ, আমার সেদিনকে আমি ওখানে কে তোর সাথে সেদিনকে ছিল, কে তোকে সাহায্য করেছে আমি সেটা দেখতে পাইনি। বাট সেদিনকে শুটে আমার একটা স্পেশাল ব্যাপার ছিল। সেদিনকে আমার একটা মেয়েকে, সবার মধ্যিখানে একটা খুব ছিপছিপে মেয়েকে আমার খুব চোখে লেগেছিল। সেই মেয়েটার নামটা বলেই ফেলি, সেটা হলো ও যখন আমাকে মেসেজ করেছিল আমি বললাম, ও তুই সেই মেয়েটা না? মানে ওকে সেদিনকে একটা অদ্ভুত সুন্দর একটা লুকস লাগছিল। মানে অতগুলো মানুষের মধ্যে আমার স্পেশাল ভাবে ব্যাপারটা মনে আছে। তখনও তো জানি না যে ও বোম ফাটিয়ে দেবে, অর্গানাইজ করবে, বাট রিয়েলি হ্যাটস অফ যে এখনকার ছেলেমেয়েরা এত এত বাচ্চা বয়সে কি করে ম্যানেজ করে, কি সুন্দর ম্যানেজ করে, কত ভালো করে ম্যানেজ করে। সত্যি আমাদেরও শেখার আছে ওদের থেকে। সত্যি আমরা মানে আমি এখন নিজেকে মনে করছি যে আমি যদি আমার যদি 25টা বছর যদি পিছিয়ে যেতে পারতাম, রিয়েলি তোদের দেখে এটা আমার ভীষণ ভালো লাগে। সব থেকে বড় কথা, কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখা, সিচুয়েশন হ্যান্ডেল করা, এগুলো রিয়েলি এখনকার ছেলেমেয়েদের থেকে শিখতেই হবে। এখনকার ছেলেমেয়েদের থেকে শিখতে হবে। আমরা দার্জিলিং ট্যুর করতে গেছিলাম, একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নিয়ে একটা র্যাম্প শো করতে গেছিলাম। সেখানে আমি যখন মাথা গরম করে ফেলেছি, তখন আমার এই বাচ্চা মেয়েটা, তখন মাম্মামের বয়স 20 না 19, ও কিন্তু ম্যানেজ করে দিয়েছিল। সেই জন্য আমি ইয়াং জেনারেশনকে খুব হাইলাইট করার চেষ্টা করি, এবং আমি যে বসন্ত উৎসবটা করি সেই বসন্ত উৎসবে ইয়াং জেনারেশনকে সবসময় আমি সামনে রাখার চেষ্টা করি। আচ্ছা, কলকাতা বসন্ত উৎসবে দুজনের মধ্যে কেউই কখনো আসিসনি, নামও শুনিসনি কখনো? নামও শুনিসনি? নাম শুনেছি। আমি যখন ফেব্রুয়ারি মাসে তোদের ওখানে গেছিলাম, তখন তোদের ওখানে এই বসন্ত উৎসব তোদের নিমন্ত্রণ করিনি না? করিনি? আমাকে বলেছিলেন এই আসার একটু কথা। মুখের সামনে নিয়ে কথা বল। না, আমাকে বলেছিলেন। সত্যি বলতে মানে আমি সকাল থেকে সেই 7টা-8টায় কম্পিউটারের সামনে বসি, রাত্রি 3টের সময় উঠি। এত হেক্টিক, এই যে ভোট হলো, ভোটে সবাই বলেছে যে ভোটটা গিয়ে অন্তত একটু দিয়ে চলে আয়। আমার বাড়ির পাশেই ভোটের ক্যাম্প বসে, খুব সামনে। তো আমার সত্যি বলতে বাড়িতে থাকলে আমি কাজই করি, আর বাড়িতে না থাকলে শুটের ফ্লোরে পড়ে থাকা। এর বাইরে মানে সত্যি বলতে আমি খুব কম সময় থাকি। নিজের বাড়ির আত্মীয়র পরিবারের বিয়ে লগ্ন কিচ্ছু অ্যাটেন্ড করার টাইম পাই না, এরকমই। ভালো, কাজ পাগল মানুষটাই জীবনে অনেক কিছু করতে পারে। কাজকে ভালোবাসতে হবে, আর যারা কাজকে ভালো না বাসে তাদের পরিণতি একটাই হয়, একটা সময় তারা ডিপ্রেশনে চলে যায়। কাজ মানুষকে, ব্যস্ততা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। গা ব্যথা করবে, পা ব্যথা করবে, মাথার যন্ত্রণা করবে, কিন্তু
উঠে সকালে বেরোতে হবে, তাই তো? এটা আমাদের লকডাউন বুঝিয়ে দিয়েছে। লকডাউনের সময়, লকডাউনের আগে কিন্তু এমন কোনো মানুষ নেই যে ভাবেনি ভাই যদি 3 দিন 4 দিন বাড়িতে শুয়ে থাকতে পারতাম, এনজয় করতে পারতাম। লকডাউন বুঝিয়ে দিয়েছে বাড়িতে শুয়ে থাকা, বাড়িতে বসে থাকার জ্বালা কতটা, তাই তো? আমি লকডাউনটা খুব এনজয় করেছি, আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেজ ছিল, বিকজ আমি পুরো লকডাউন বই পড়ে কাটিয়েছি। আমি বই বাহ। পড়তে খুব পছন্দ করি। মানে কোন টাইপের বই পড়িস? মানে কারোর লাইফের ইনসিডেন্ট যেগুলো থাকে সেগুলোই আমার খুব ভালো লাগে, এবং বায়োগ্রাফি, মোস্ট অফ দ্য টাইম হচ্ছে বায়োগ্রাফি আমার খুব ভালো লাগে পড়তে, এবং মোটামুটি যত বায়োগ্রাফি ফেমাস সবই পড়ে ফেলেছি আপাতত। অমৃতা লিখেছে হ্যাঁ গো মিস করছি, তোকেও মিস করছি আমরা। শাশিকা ছেত্রী লিখেছে গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং শাশিকা। শশিকাকে আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি। কালকের যে শ্যুটটা আছে দেখি ওকে ওখানে যদি আনা যায়। শশিকা হচ্ছে একটা ওরা হচ্ছে নেপালি, সুন্দর দেখতে, গলু গলু দেখতে। তো ওকে আমি কালকে ইচ্ছা আছে কালকে তনুশ্রীর শ্যুটে নিয়ে যাব। যাই হোক শশিকা, কালকের জন্য রেডি হওয়া। এবার তোকে জিজ্ঞেস করি, যেদিনকে তুই অ্যাজ এ অর্গানাইজার কাজ করিস সেদিনকে তো তুই অ্যাজ এ মডেল হোস না, হোস না? মানে এটার মধ্যে মানে এটা নিয়ে তো থিঙ্কিংটা কি? অ্যাকচুয়ালি না, অর্গানাইজ ও যেটা করেছে সেটা কিন্তু ও কিন্তু পাস হয়নি, মানে ও পাস হয়নি মানে ও ওখানে অর্গানাইজার ছিল, কিন্তু অর্গানাইজ কিন্তু ও করেনি। অর্গানাইজটা তুই করেছিস। ও ছবি তুলেছে সেদিনকে 1 ফেব্রুয়ারি। না ঠিক সেটাও নয়, ও যদি আমাকে সুযোগটা না দিত আমি কিন্তু সেদিনকে সুযোগ ভাই আমরা দিই, কারণ আমাদেরও তো আমরা জানি আমরা সবকিছু পারবো না, ব্যাপারটা সেটা। সেদিনকে অর্গানাইজারটা কিন্তু তুই ছিলিস। যাই হোক, সরি, কিছু মনে করিস না, বল। অর্গানাইজ করলে সেদিনকে মডেল হিসাবে না থাকাটা বেস্ট, বিকজ সেদিনকে অনেক প্রেশার থাকে সবাইকে। আমি মনে করি মডেল হওয়ার জন্য তো আমি আরো অর্গানাইজারের সাথে কাজ করতে পারবো, বাট নিজের যেদিনকে কাজ করছি যদি সেদিনকে আমি নিজে কাজ করি তাহলে আমি বেস্টটা কাউকে দিতে পারবো না সেদিনকে। মানে সবার সেদিনকে থাকে যে কিছু একটা লাগবে, আমি তখন যদি নিজে সাজতে বসে পড়ি তো আমি দিতে পারবো না। বাট আমি খুব শিগগিরই নিজের কোনো অর্গানাইজেশনে আমি নিজে মডেল হয়ে কাজ করব, বাট আমি এখন রিভিলস করবো না, খুব তাড়াতাড়ি আসছে সেটা। বাহ। এই ব্যাপারটা তোকে আর একটা জিজ্ঞেস করি, ধর যখন তুই অর্গানাইজার হিসেবে কাজ করছিস তখন তোর মধ্যে তো একটা ফিল হওয়ার কথা, ভাই আমি অর্গানাইজার। যখন তুই অন্য কারোর শুটে গিয়ে সেখানে অ্যাজ এ মডেল সাজছিস, সেখানে তুই কি ফিল করিস? সেখানে তোর ফিলিংসটা কি হয়? এই ফিলিংসটা থাকে কি ভাই আমিও তো একটা অর্গানাইজার, আমি এখানে এসে কাজ করছি, এরকম না feeling না থাকে কি? না, কি ফিলিং থাকে আমি তোর মধ্যে? যখন অর্গানাইজার তখন আমি আমার শুটে আমি নিজেই অর্গানাইজার। হুম, কোনো অর্গানাইজারের শুটে গেলে হুম। আমি সেখানে এক মোমেন্টও এটা ফিল করাই না যে আমি অর্গানাইজার। সেখানে আমি মডেল হিসাবে কাজ করতে গেছি, হুম। আমি ওখানে মডেল হয়েই কাজ করি। ওখানে আমি এক মোমেন্টও ফিল করিও না, করাতেও চাই না যে আমি অর্গানাইজার। এটা একটা এটা একটা অনেক বড় শিক্ষা, এটা একটা অনেক বড় পাওনা। কারণ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি একটা অর্গানাইজার যদি আরেকটা অর্গানাইজারের ওখানে যায় তখন তার মধ্যে একটা সবজান্তা ব্যাপার থাকে, হ্যাঁ, তার মধ্যে একটা সবজান্তা ভাব থাকে। সে তখন ওখানে গিয়ে একটু ভুল ধরতে ব্যস্ত হয়ে যায়, এবং সাথে একটা ফিল করে যে আমি এর থেকে বেটার আমার কিছু মনে করতে হয় না পারি। এরকম কিছু থাকা উচিত। যেটা উচিত নয় সেটাই আমরা বেশি ভাবি না, এটাই তো সমস্যা। হুম। বাট এটা খুব ভালো একটা ব্যাপার যে আমি অ্যাজ এ অর্গানাইজার যাই হই, আমি যখন কারোর কাছে যাব সেখানে তার রুলস অ্যান্ড রেগুলেশনটা মেনটেন করব, এক্স্যাক্টলি, সে যেটা বলছে সেটা শুনবো ঠান্ডা মাথায়। বিকজ আমার কাছে এসে যদি কেউ এরকম করে সেটা আমারও খুব একটা ভালো লাগবে না। তো আমি মনে করি যে সবারও সেম ফিলিংসটাই হবে। তো যেখানে যার কাছে কাজ করতে গেছি সেখানে আমি মডেল হয়ে কাজ করতে গেলে মডেলই থাকে, আমি ওখানে কোনোভাবেই ফিল করি না। আচ্ছা, তোর সাথে যখন কেউ মডেল হিসেবে কাজ করে, যখন তুই দেখিস যে অন্য অর্গানাইজারের কাছেও সে মডেল হিসেবে কাজ করছে, হুম। তো রাগ হয়? একদম নয়। কেন? কেন হবে? মডেলদেরকে, আমি নিজেও মডেল, আমি আজকে ওর কাছে কাজ করছি, কালকে আমি অন্য একজনের সাথেও কাজ করতে পারি। ইয়েস, এটা কোনো Good. কথা নেই যে আমি তো কারোর মানে আমি তো কারোর কাছে তো এটা পেশা নয় যে আমি তার কাছেই থাকবো, তাই না? কেউ তো আমাকে স্যালারি দিয়ে তো এটা রাখেনি। একদম একদম আমার কাজ মডেলিং করা, আমি সবার কাছে কাজ করব। ঠিক 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 ঠিক। একদম সঠিক কথা। এটা কি হলো বলতো এটা? তো যাই হোক, এটা একটা অনেক
বড় ব্যাপার এটা। আহ, এটা একটা অনেক বড় ব্যাপার, এই ভাবনাটাই আমাদের মধ্যে থাকে না। আহ, রাজদীপ, তো ফিউচার প্ল্যান কি? মানে ফিউচার প্ল্যান মানে 2026-এর কথাই বল, নতুন কিছু, বড় কিছু? হ্যাঁ, আমি অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে তো অনেকগুলো কাজ করছি অনেক অর্গানাইজারের সাথে। নিজের সবসময় ইচ্ছা ছিল কিছু কনসেপচুয়াল কাজ করার, যেটা দুর্ভাগ্যবশত আমি সেরকম কোনো অর্গানাইজারই পাই না যাদের মধ্যে একটুখানি আমার কনসেপ্ট যেগুলো মাথায় থাকে ওই টাইপের কাজ করার। ভয় পায় অনেকে, পিছিয়ে পড়ে। বাট মানে জানে যারা মোটামুটি আমার সাথে যারা কাজ করেছে তারা মোটামুটি জানে যে আমি একটু কনসেপচুয়াল কাজ করতে পছন্দ করি। তো আমার মাথায় অনেকগুলো কনসেপচুয়াল কাজ আছে যেগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো, এবং সেটা হয়তো কেউ শুনেইনি যে এরকম টাইপের কিছু। তো আমি এই টাইপের কাজগুলোতেই বেশি প্রসিড করতে পছন্দ করব এই আগামী দিনে। ফিউচার প্ল্যানের মধ্যে কি তোর এরম কিছু আছে যে আমি একটা নিজের স্টুডিও তৈরি করব? কে না চায়, কোন ফটোগ্রাফার না চায় যে নিজের একটা স্টুডিও না হোক? প্রত্যেকটা ফটোগ্রাফার চায়, আমিও চাই। এবং একটা কথা এখানে এসে আমি যাদের কথা না বললে নয়, আমি অবশ্যই তাদের মেনশন করতে চাই। আমার টিম মেম্বার্স যারা আমার কাজটাকে দেখছো, শুধু যে আমার কাজ সেরকমটা নয়, আমার ব্যাকএন্ডে যারাও কফিটা একদম কাজটাকে ঠান্ডা হয়ে যাবে, টোটাল হাতে কফিটা নিয়ে। ম্যানেজ করে তাদেরকেও আমি অনেক থ্যাংক ইউ জানাতে চাই, বিকজ তাদের সাপোর্টের জন্যও কিন্তু আমি কাজটাকে প্রপারভাবে অর্গানাইজ করতে পারি। এবং আমার গুরু, যাদের কাছ থেকে আমি আমার শিক্ষাটাকে গ্রহণ করেছি এবং সে যাদের মানুষটার নামটা তুই আশীর্বাদ বল। ছাড়া, অবশ্যই অর্ণবদার নাম বলবো, রঞ্জনদার নাম বলবো, অর্ণবদার টাইটেল বল, রঞ্জনদার টাইটেল বল। অর্ণব মজুমদার, রঞ্জন মণ্ডল, রণজয় চট্টোপাধ্যায়, ঠিক আছে? তো কিছু মানুষ, এবং আমার মা দেবযানী চক্রবর্তী, বাবা বাবলু চক্রবর্তী, সবাই এদের এদের আশীর্বাদ আমি রাজ ছাড়া। চক্রবর্তী। আমার নাম রাজ চক্রবর্তী। যাই হোক, এদের আশীর্বাদ ছাড়া কখনো আমি কাজটাকে এগাতে পারতাম না। আর এখনো অনেক ক্ষুদ্র, বাট হ্যাঁ, অবশ্যই তাদের আশীর্বাদ সবসময় আমি পেয়েছি এবং ভবিষ্যতেও চাই তাদের আশীর্বাদ, এটা আমি অবশ্যই মেনশন করতে চাই। তোকে যদি কেউ, তোর কাছে স্টুডিও তৈরি করার জন্য জায়গা আছে? স্টুডিও তৈরি করার মতো জায়গা না আমার বর্তমানে নেই। বর্তমানে নেই? না। স্টুডিও তৈরি করার জন্য কি লাগে? স্টুডিও তৈরি করার জন্য একটা ফ্লোর লাগে, একটা ফ্লোর লাগে, হ্যাঁ। আর বাকি যে জিনিসগুলো ওখানে লাগে সেগুলো শুরু করার জন্য যেটুকু লাগে সেটুকু, আর বাকিটা ডে টু ডে কালেকশন হয়ে যায়। এটাই হচ্ছে স্টুডিও। আমার হাত থেকে অন্ততপক্ষে 16টা স্টুডিও আমার হাত থেকে তৈরি হয়েছে। যে লেভেলটাই তুই যাচ্ছিস, এটাকে আমি বলি আমার তরফ থেকে গুড গোয়িং। তো যেভাবে তুই এগোচ্ছিস সেক্ষেত্রে আমি বলবো এবার আস্তে আস্তে প্ল্যান কর। প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য যা যা টেমপ্লেটস লাগে সেগুলো সব আমার কাছে তৈরি। এই বিষয়ে একটা কথা বলতে পারি? 100 বার। এটা তোর আমার আমার কোম্পানিটার নামই দিয়েছিলাম আমি রাজদেব স্টুডিওস। তো শুরু করার আগেই আমি একটা ভাবনায় নেমেছিলাম যে একদিন স্টুডিওস নামটা আমার নামের পাশেও থাকবে। এটা আমি আজকে নয়, অনেক আগে থেকেই কল্পনা করেছিলাম। বাট ভগবানের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই সেই জায়গাটায় পৌঁছাবো যেখানে আমার স্টুডিওসটা থাকবে। 100% হবে। থ্যাংক ইউ। 100% হবে। তোর সাথে তোর ফ্যামিলির সাথে আছে, তোর মা তোর সাথে আছে, একদম। হতেই হবে। শুধু এতদিন তুই যেটাকে হয়তো স্লিপিং মোডে রেখেছিলি ভাবনাটাকে, আজ থেকে স্লিপিং মোডটাকে খালি স্লিপিংটা উঠিয়ে দিয়ে অন হ। আমি তোকে সব রকম বুদ্ধি, কোথায় তুই যে এলাকায় তুই স্টুডিও করতে চাইছিস, স্টেশনের সামনে ব্রোকারের সাথে যোগাযোগ করা, ফ্লোর দেখা, ফ্ল্যাট দেখা, মিউনিসিপ্যালিটি থেকে ট্রেড লাইসেন্স করা থেকে শুরু করে সব কিছুতে আমি তোকে পুরোপুরি হেল্প করব। তোর শুধু ইচ্ছাটা থাকতে হবে। থ্যাংক ইউ স্যার। তোর পাশে কাজের থেকে। মধ্যে যেটা আছে, এবার তুই, কারণ কি, তুই যদি একটা স্টুডিও ভাড়া নিস, সেক্ষেত্রে তুই যেরকম ভাবে কাজ করবি, তুই যদি নিজের স্টুডিও রাখিস, সেখানে একটা অর্গানাইজার সেখানে এসে আরো ফ্লেক্সিবলি কাজ করতে পারবে, তুইও সেখানে অনেক বেশি সাবলীল ভাবে কাজ করতে পারবি।
তো অ্যাজ আ ফটোগ্রাফার হিসেবে আমি কিছু কথা বলতে চাই প্রত্যেকটা স্টুডিও ওনারদের জন্য। সেটা অ্যাজ আ ফটোগ্রাফার হিসাবে শুট করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় হচ্ছে লাইটিং। উইদাউট লাইটিং কোনোদিনও একটা শুট বেরোতে পারে না। আমি অনেক বড় বড় মানে স্টুডিও দেখি, যারা হয়তো স্টুডিওতে দেখে বুকিং করে দেয়, বাট যারা ফটোগ্রাফার তারা বোঝে যে কোথায় যে কষ্টটা হয় লাইটিংটা নিয়ে। আপনি আমাকে লক্ষ্য করেছেন কিনা জানি না, দেখেছি, আমি লক্ষ্য বাট করেছি। আমি প্রত্যেকটা শুটে আমার নিজস্ব লাইট ক্যারি করি। আমার কোনো শুটেই আমার স্টুডিওর লাইটিংটা খুব একটা পছন্দ হয় না, বিকজ আমি যেটা চাই সেটা আমি পাই না। তো আমার কাছে অলরেডি স্টুডিওর যত সেট আপ লাইটিং রিলেটেড সব কেনা, বিকজ আমি পাইনি সেই ফ্লেক্সিবিলিটি। যদি পেতাম আমি অন্য স্টুডিওতে, তাহলে হয়তো আমার সেই দিনটা আসতো না। তো নিশ্চয়ই যদি আমি চেষ্টা করি, যদি স্টুডিও হয় আমার, প্রত্যেকটা ফটোগ্রাফারের জন্য এই পরিকল্পনাটা থাকবে যে লাইট রিলেটেড যত ধরনের লাইট হোক সবকিছু যেন আমার স্টুডিওতে থাকে। আর এইটা আমি প্রমিস করছি, যাই হয়ে যাক লাইটিংটা আমি একদম প্রপার রাখবো, যাতে কাজ করে তারা একদম সন্তুষ্ট হয়ে যায়। ভেরি গুড। আমি তোকে এই বিষয়ে, আমার যিনি গুরু, তার নাম প্রতাপ দাশগুপ্ত, কালীগঞ্জে থাকেন, যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তার বয়স 30 বছর, তাকে উপাধিটা আমি দিয়েছি আলোর জাদুকর। যে লেভেলের লাইট উনি করেন, এবং ওনার যে ছেলে প্রতাপ দার ছেলের নাম হচ্ছে প্রথম দাশগুপ্ত। এই যে কফি উইথ জেডিটা, এটা ওরই ডিজাইন করা। এই যে টোটাল যে টেমপ্লেটসটা ওরই হাতে তৈরি করা। আগে যেটা ছিল সেটা ওইটা, ওই ডান দিকে যেটা রয়েছে, এই তো এই ডান দিকের দেওয়ালটায় কফি উইথ জেডিটা এটা ছিল, এটাও জলে। তো এরা, এই যে প্রতাপ দাশগুপ্তর কথা বলছি, প্রতাপ দাশগুপ্তর শুট যখন হবে, আগামীকালকে ওনার শুট আছে, কিন্তু তুই তো কালকে মনে যেতে পারবি না। যেদিন যেদিন ওনার শুট থাকবে একদিন তোর সঙ্গে আলাপ করিয়ে দেবো। ওনার শুটের দিন তুই ওনার ওখানে গিয়ে অ্যাজ এ টিচার তুই ওখান থেকে কিছু শিখে আসতে পারবি। একদম। আমি একটা কথা বলতে চাই, আমি প্রথমেও বলে আমি শিখতে খুব পছন্দ করি। একদম। প্রতিটা জিনিসে শেখা থাকে। বাড়িতে মা যদি রান্না করছে, কোন মশলাটা দিয়ে সেটা টেস্ট আসছে, সেটাও আমি জিজ্ঞেস করি। মানে এই মানুষটাও খুব ভালো রান্না করতে পারে, তো আমি ওকে জিজ্ঞেস তো করি আজকে তুই যে, রান্না করে নিয়েও আসতে পারতিস বল, শনিবার দিন উপসী মানুষ। আমি ওকেও জিজ্ঞেস করি যে কিভাবে কি রান্নাটা কিভাবে করলে গো, একটু বলে দাও তো আমাকে। তো শেখার সবসময় আমার ইচ্ছাটা সবসময় থাকে, এবং যত ওয়ার্কশপ থাকে আমি মোটামুটি সবই ভিজিট করি নিজের জ্ঞানটাকে বাড়ানোর জন্য। প্রতাপদার একটা ওয়ার্কশপে লোকাল অথবা মন্দারমণি ঘাটশিলাতে করে এই টাইপের একটা। কালকে প্রতাপদার একটা পুল শুট টাইপের কিছু একটা আছে মনে হয় রাজারহাটে। যদি যেদিনকে তোর সঙ্গে সময় ম্যাচ করবে, আইটা ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়, দেখবি ওনার সঙ্গে, স্যারের সঙ্গে যোগাযোগ রাখবি, দেখবি তোর যে জ্ঞানটা তোর কাছে আছে সেটা এই মুহূর্তে 0.1% নিয়ে চলে আসবি। যেদিন তুই ওনার সাথে মিট করার পরে ভাববি, স্যার আমি এতদিন এটা জানতাম। আমি সত্যি মনে করি আমার নলেজ 0.1%, কিছুই জানি না। সত্যি আমি চেষ্টা করছি আরো ভালো কিছু করার, যাতে সবার সামনে কিছু বেটার। বড় মানুষদের সাথে ওয়ার্কশপে যেতে হবে, অবশ্যই। ঠিক আছে। বাট আমি প্রতাপদার থেকে ভালো লাইটিং করতে এখনো অবধি, কলকাতায় অনেক বড় বড় ফটোগ্রাফার আছে ভাই, আমি সবাইকে চিনি, সবার সাথে আমার সম্পর্ক খুব ভালো, কিন্তু প্রতাপদার লাইট, আর এখন তো প্রতাপদাকে ছাপিয়ে যাচ্ছে ওনার ছেলে, আমারই মেয়ের বন্ধু, আমার মেয়ের বয়সী, তার ছেলে, এই লেভেলের লাইট। আর আমি তোর কাজে গিয়ে যে লাইটিং করাটা দেখেছি, আমি একদিন প্রতাপদাকে নন্দনে বসে তোর কথা বলছিলাম যে দাদা একে আটকে রাখা যাবে না, অনেক দূর যাবে, যদি ছেলেটা একটু মাথাটা ঠান্ডা রাখতে পারে। সেই দিনকেই তুই একটা মাথা গরম করা কিছু একটা গ্রুপে লিখেছিলি, কিছু একটা হয়েছিল মনে হয়, সদ্য জিনিসটা হয়েছিল। আমি বললাম যদি ছেলেটা একটু মাথাটা একটু ঠান্ডা রাখতে পারে, সেটা কিন্তু অনেক দূর যাবে, কেউ আটকাতে পারবে না, বলছিলাম তোর কথা। যাই হোক, ওই কফিটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের রিয়ালোক দাস, অলোক দাস, গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং অলোক। অলোক, তোমাকে একদিন আমাকে রাখতে হবে, যেদিন তুমি বলবে সেদিনকেই তোমাকে রাখবো আমাদের এই স্টুডিওতে। অলোকও একজন খুব, আমাদের আইটা ক্লাবের একজন অ্যাডমিন, সাথে একজন ফটোগ্রাফার, খুব ভালো ফটোগ্রাফার। অলোকও খুব দারুণ লাইটিং করে, ও দারুণ লাইটিং করে। পরশুদিন কেটিএম কিনেছে, এখন কেটিএম নিয়েই চলছে এখন। যাই হোক, এবার টিনা, টিনা
এমন কিছু অজানা কথা ইন্ডাস্ট্রি নিয়ে, ভালো খারাপ আছে কিছু? খারাপ খুব একটা নেই, কারণ আমি মনে করি যে এতটাও খারাপ কেউ আমার করে দেবে না যার জন্য আমার কোনো কিছু স্টপ হয়ে যাবে। ভেরি গুড। কেউ করতে পারেনি বাহ। আজ অব্দি, আর আমি কারোর জন্য পিছিয়েও থাকি না। আর যদি ভালো কিছু হয়ে থাকে তাহলে আমি অনেকের সাপোর্ট পেয়েছি। আমি প্রত্যেকের নাম নিতে গেলে এখন অনেক বেশি হয়ে যাবে। নামটা একটু নে, নামটাও শুনতে চাই, কারণ প্রত্যেকটা নামে একটা গুড ভাইবস আসে, যেটা আমি খানিকক্ষণ আগে তোকে বলছিলাম। প্রথম তো আমি আমার দিদির নাম নিলাম, যে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকেছি, মানে কিছু যদি জেনেও থাকি সেটা আমি আমার দিদির হাত ধরেই পা রেখে প্রথম জেনেছি। বাহ। দেন তারপরে আমি কাজ করি তৃষাদি বলে একজনের সাথে। কিসা কি টাইটেল? আমি ঠিক টাইটেলটা জানি না, বাট মেকআপ আর্টিস্ট? না, মেকআপ আর্টিস্ট না, উনি একজন অর্গানাইজার। ওনার পেজটার নাম হচ্ছে প্রিমিয়াম ফেস। ওনার সাথে কাজ করি, যেখানে দীপাদি ফটোগ্রাফার ছিল। তো ওখানে আমি প্রথম ফ্রেশার হয়ে কাজ করতে যাই। সেখানে দীপাদি খুব ভালো কাজ করে, কোনো ডাউটস নেই এখানে, দীপাদি খুবই ভালো কাজ করে। তো ওখানে গিয়ে আমি একটু দীপাদির বকা খেয়েছিলাম। আমি আজকে, সেদিনকে আমার খুব রাগ হয়েছিল যে আমি কেন বকাটা খেলাম, কিন্তু আজকে আমার মনে হয় যে আমি যদি ওই বকাটা না খেতাম, আজকে এত তাড়াতাড়ি এই জায়গায় আমি সত্যি আসতে পারতাম না। তো থ্যাংক ইউ দীপাদি। গুরুজনদের প্রত্যেকটা বকা হ্যাঁ, খুব কাজে যদি লাগে। সেটাকে হজম করতে পারিস, তাহলে দিনের শেষে দেখতে পাবি সেখান থেকে তুই কিছু পেয়েছিস। হ্যাঁ, একদম। বাবা মা তো আমাদের হাজারবার ঘাটে পাঠায়, তাই তো? বাবা মারা তো আমাদের হাজারবার ঘাটে পাঠায়, আমরা কিন্তু সেটা কিচ্ছু মনে করি না। একটা সময় মনে করি সেটা আশীর্বাদ, তাই তো? বাট আমাদের প্রফেশনে যদি কেউ একটু বকলো, তখন আমরা রাগ করে নেগেটিভ লোকের কাছে চলে যাই। বাট সেটা উচিত নয়, এটা উচিত না। এটা একদম উচিত না। তো থ্যাংক ইউ দীপাদি। আজকে আমার এত তাড়াতাড়ি এখানে আসাটা কিন্তু ওই বকাটার জন্য। সেদিন আমি চ্যালেঞ্জ করেছিলাম যে একদিন আমি দাঁড়াবো ফ্লোরে, যখন কেউ বলতে পারবে না যে আমি ফ্রেশার। এখন আমি ততটা প্রতিষ্ঠিত হইনি, তাও চেষ্টা করছি, আরো করব ভালো কাজ করার। আর রাজদেবের কথা তো বললে খুব কম হয়ে যাবে। প্রথম থেকে এখনো অবধি ও আমাকে অলওয়েজ সাপোর্ট করে আমার সাথে কাজ করে যাচ্ছে। আমি যদি ফ্লেক্সিবল হয়ে কাজ করতে পারি, সেটা আমি ওর সাথে খুব ফ্লেক্সিবল থাকি, যার জন্য আমার লাস্ট যে দুটো শুট সবাই জানে ফটোগ্রাফার হিসাবে ওই কিন্তু ছিল। কারণ আমার মনে হয় যে অর্গানাইজার হয়ে যখন কাজ করব, তখন তার সাথে ফটোগ্রাফার যে কাজ করবে তার সাথেও কিন্তু মানে ভাইবসটা ম্যাচ করা খুবই প্রয়োজন। ওর সাথে আমার ভাইবসটা ম্যাচ করে, ওর সাথে আমি কাজ করি, ও আমাকে খুবই সাপোর্ট করে, সেক্ষেত্রে কিছু বলার নেই। আর বাবা মার না, সাপোর্ট আমি যেটুকু রাজদেবকে দেখেছি, ও যেহেতু কাজ ভালোবাসে, তো ও যার সাথেই কাজ করে তার মতন করেই কাজ করে। হ্যাঁ, যার সাথেই ও কাজ করে সেখানেই ও খুব মন দিয়ে কাজ করে, ডেডিকেটেডলি কাজ করে। কাজ যখন করে কাউকে পাত্তাও দেয় না। না, আর সব থেকে বড় কথা, আমি অনেক ফটোগ্রাফারদের দেখেছি যারা ধরুন পার্সোনাল শুট কিছু করে, হুম। সেখানের আউটপুট একরকম থাকে, প্যাকেজ শুটে গিয়ে সেটার আউটপুট আরেক রকম আরেক রকম থাকে। থাকে। কিন্তু রাজদেবের পার্সোনাল শুটের আউটপুট আর প্যাকেজ শুটের আউটপুটে কোনো ডিফারেন্স নেই। ও সব জায়গায় ওই ডেডিকেট হয়েই কাজ করে, যেটা আমি দেখেছি বলেই আমি আমার দুটো শুটেই কিন্তু ও রয়েছে। আমার আপকামিং সব শুটগুলো বোধহয় ওকে দিয়েই হবে, মানে একদম হবে। একদম বোধহয় নয়, আমি কনফিডেন্টলি বলতে পারি ওই করবে। একটা ব্যাপার, খানিকক্ষণ আগে একটা ছোট্ট ইন্টারভিউ সেশন হচ্ছিল। যে ইন্টারভিউ সেশনে আমি ওকে বললাম, তুই তাড়াতাড়ি করে কাজ দিবি, 3 দিনের মধ্যে কাজ দিবি, আরো শর্ট টাইমে দিবি, তাহলে তুই অনেক কাজ করতে পারবি। ও আমাকে সেটার জন্য, আমি ওকে বদবুদ্ধি দিচ্ছিলাম, ও বদবুদ্ধিটা নিল না, নিয়ে আমাকে এমন কিছু বলল যেটার জন্য আমি তো ওকে আমার ছেলের জায়গা থেকে ভালোবাসি। আমি না প্রচন্ড মনের ভেতর থেকে একটা খুব দারুণ একটা ব্যাপার হলো। কি বললো সেটা আমি বলছি না, সেটা ওর থেকে ওকে বলতে বলছি। অ্যাকচুয়ালি আমার আমি তোকে কিন্তু বদবুদ্ধি দিয়েছি। না না, আমি বলছি বদবুদ্ধিটাকে তুই আমাকে কি রিটার্ন দিয়েছিস সেটা বল। স্যার আমাকে অনেক ভালো বুদ্ধি দেয় এমন নয়, স্যারের পার্সপেক্টিভ থেকে বলেছে। আমার অ্যাকচুয়ালি যে গুরু, ঠিক আছে, বা আমি যাকে গুরুর মতো দেখি, অর্ণবদা। তো অর্ণবদাকে আমি খুব 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 ডিটেলস ভাবে অবজার্ভ করার ট্রাই করেছি। তো আমি একটা মানুষকে দেখতাম, উনি একটা কাজ অনেক ডিলে করতো, অনেক ডিলে। তো যখন দেখতাম, জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো অত তাড়াতাড়ি দিতে পারেন, তো এত ডিলে কেন করছেন? উনি একটা কথা আমাকে বলেছিল যে খারাপ কাজ করতে না 2 মিনিট টাইম লাগে না, একটা ভালো কাজ করার জন্য ধৈর্য, নিজের কষ্ট, সবকিছু অনেক ধরনের পরীক্ষা দিয়ে কিন্তু একটা ভালো কাজ দেওয়া যায়। তো খারাপ কাজটা দিতে খুব কম সময় লাগলেও একটা কাজ ভালো করে দেওয়ার জন্য
যে মেহনতটা দরকার সেটা করা প্রয়োজন। তার ওই ওই জিনিসটা আমাকে খুব মানে ভিতর থেকে খুব মোটিভেট করেছিল। এবং আমি সত্যিই দেখতাম যে বিফোর শ্যুটটা এক, আফটার শ্যুটের রেজাল্ট, না আমি এখনো ওনার মানে মানে পায়ের নিচেই রয়েছি, কিচ্ছু জানি না আমি, দাদাকে বলতে চাই। বাট সত্যি আমার ওই মানুষটাকে দেখে কাজের প্রতি ডেডিকেশনটা জন্মেছিল, যে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কিভাবে একটা মানুষ একটা কাজ নিয়ে পড়ে থাকতে পারে। আমি চেষ্টা করি সকল সকল কিছু পেরিয়ে যে সেই জিনিসটা যেন আমার মধ্যেও কিছুটা থাকে। আর হ্যাঁ, আমি নাম নেওয়ার সময় একজনের নাম নিতে ভুলে গেছিলাম, তার নামটা আমি নেব। তো আমি গুরু হিসাবে একজনকে মানি, তার নাম হচ্ছে জিতন্য ব্যানার্জি। আশা করি সে দেখছে লাইফটা, কারণ সে তার আগেও আমাকে অনেকবার ফোন করে অনেক কিছু বলেছে যে এরকম এরকম ঠান্ডা রেখে যাবি। তো আমি একটা কথা বলতে চাই, জীবনের অনেক চড়াই উতরাই নিয়ে তো জীবন চালু। আমার জীবনও প্রচুর চড়াই উতরাই দিয়ে জীবনটা গেছে, বাট গেছে না, যাচ্ছে। যাচ্ছে। তো আহ, গুরু হিসাবে আমি প্রত্যেকটা সময় তার তার হেল্পটা আমি পেয়েছি, ঠিক আছে। তার সাথে এও আমার পাশে সবসময় থাকে, তো এর নামটাও বলতে চাই। এবং এই নামটা আমি না বললে নয়, তো ভাবলাম বলেই দিই এটাই। মানুষকে মনে রাখা না সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, কারুর থেকে উপকার পাওয়ার পরে আমরা খুব তাড়াতাড়ি তাকে ভুলে যাই, খুব তাড়াতাড়ি ভুলে যাই। আর যে মানুষটা মনে রাখে না, সে মানুষটার যত বাধাই আসুক, বাধা অটোমেটিক কেটে যায়, বাধা অটোমেটিক কেটে যায়। সিমন লিখেছে, সিমন মিত্র, গুড ইভিনিং সবাইকে। সিমন হচ্ছে আগামী সপ্তাহের বৃহস্পতিবারের আমাদের মডেল, সাথে ওর একটা নতুন রূপ আছে, জানতাম না, অ্যাস্ট্রোলজার। আগামী সপ্তাহে আসছে সিমন, আর আমাদের কি যেন নাম ওর, ভুলে গেছি, যা। আগামী সপ্তাহের লাইভে ওরা আসছে, সিমন। থ্যাংক ইউ সিমন। কোয়েল মান্না, গুড ইভিনিং। কোয়েল হচ্ছে আমাদের একজন মডেল, বড়নগরেই থাকে। এবার একটা পার্সোনাল প্রশ্নে আসি। তোকে তো এত সুন্দর দেখতে, ইনবক্সে কতজন এসে তোকে বিরক্ত করে বলতো? সত্যি কথা বলবি কিন্তু। আমি অ্যাকচুয়ালি ইনবক্স চেক করার টাইম পাই না। না, এটা এটা ঠিক না, এটা ঠিক না। কেন ঠিক না? দেখবি অনেক কাজ তোর এসে বসে থাকবে, তুই হয়তো, সে তোর সাথে কাজ দেখে খুশি হয়েছে, সে তোর কাজটা, তোর সাথে কাজ করতে চাইছে, তুই ইনবক্সটা দেখলি না। হয়, এরকম অনেক সময় হয়েছে আমার যখন অ্যাকচুয়ালি দেখলি, অনেকটা যখন লেট হয়ে দেখলি, যায়। তখন হয়তো সেই লেখাটা তোর নিজের ফিল হলো, ইস, যদি আমি এর সঙ্গে আমার যোগাযোগটা থাকতো, তাহলে আমি একে ডাকতে পারতাম, আমি এর সাথে কাজটা করতে পারতাম। হয়েছে তো, আমাকে 29 তারিখে যে প্রীতিদি সাজিয়েছিল, হ্যাঁ, আমার নাম্বার নেওয়া মানে নাম্বারটা আমার অনেকটা পরেই পেয়েছে। জানুয়ারি মাসের 4 তারিখে কোথাও একটা কাজ করেছিল, যেখানে আমার সাথে কাজ করবে ভেবেছিল, আমাকে ইনবক্স করে রেখেছিল। তো আমি একদমই মেসেঞ্জার চেক করি না, এটা আমার খুবই ব্যাড হ্যাবিট একটা। আমি খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করবো সেটা। তো ওখানে আমি প্রায় 3-4 দিন পর দেখি, শুট কমপ্লিট হয়ে যাবে, 3-4 দিন পরে দেখলাম যে প্রীতিদি আমাকে মেসেজ করেছে। Then তারপর প্রীতিদি বলে যে নেক্সট কোনো কাজ আমি তোমার সাথে অবশ্যই করব। তো তারপরের মাসেই আমার সাথে নেক্সট কাজ করেছে। দেখ, আমাদের এই প্রফেশনের, যে কোনো প্রফেশনেই সব থেকে বড় সাবজেক্ট হলো কমিউনিকেশন। হুম। কমিউনিকেশন যার কম, সে কোনোদিন বড় কিছু করতে পারবে না। আমার ফোনের হোয়াটসঅ্যাপে এখনো 1700 মেসেজ পড়ে আছে, আমি তারপরে তোকে জ্ঞান দিচ্ছি। 1700 মেসেজ পড়ে আছে, আমি রোজ 10টা 15টা 20টা করে মেসেজ একটা করে দেখে নিই। এত খারাপ লাগে এক এক সময়, যে একটা বাচ্চা আমার থেকে এতটা বড় একটা হেল্প চেয়েছিল, আমি হেল্পটা তো করতে পারতাম ওকে, যে হেল্পটা তো আমার হাতের মধ্যে ছিল, কিন্তু অতিরিক্ত মেসেজের জন্য আমি সেই মেসেজটা দেখতে পারিনি। সারা সকালবেলা আমার 360 থেকে 390 জন শুধু গুড মর্নিং মেসেজ করে। ওই গুড মর্নিং মেসেজের চক্করে না অরিজিনাল মেসেজগুলো হারিয়ে যায়, হারিয়ে যায়। বাট যেহেতু তোরা উঠছিস, করছিস, তোদের হোয়াটসঅ্যাপ চেক করা, মেসেঞ্জার চেক করা, ইনস্টাগ্রামের মেসেঞ্জার চেক করা, এটা কিন্তু খুব বড় একটা সাবজেক্ট, বড় সাবজেক্ট। আমি হোয়াটসঅ্যাপে খুব অ্যাক্টিভ থাকি অ্যাকচুয়ালি, যারা আমাকে চেনে তারা আমাকে হোয়াটসঅ্যাপেই কানেক্ট করে, যেহেতু আমি মেসেঞ্জারটা খুব একটা দেখি না, বাট আমি এখন ইমপ্রুভ করেছি, মেসেঞ্জার দেখি। দেখতে হবে, পেজ থাকলে পেজ দেখতে হবে, পেজ থাকলে পেজ দেখতে হবে, মানুষকে রেসপেক্ট দিতে হবে, তার মধ্যে থেকে কিছু বাঁদর বেরোবে। আর আমরা তো জানি ভাই বাঁদরের সাথে কিভাবে ডিল করতে ডিল হয়। করতে হয়, আমরা জানি। সুতরাং আমাদের অসুবিধা কোথায়?
অসুবিধা কোথায়? কেউ আমাকে বিরক্ত করছে, তাকে কি করব? তাকে আর্কাইভসে পাঠিয়ে দেবো, এই তো। কেউ বিরক্ত করছে, রাত্রিবেলা মেসেঞ্জারে পিং করছে, রিং করছে, করতেই পারে, সুন্দরী মেয়ে রিং করতেই পারে, কি করবি? পছন্দ না লাগে গিয়ে ডিপি গুলো দেখে নিবি, সুন্দর সুন্দর, দেখতে ভালো না, পছন্দ না তোর, ধরে আর্কাইভ করে দিলাম, তাই তো। এবার যে প্রশ্নটা এসেছিলাম সেই প্রশ্নটা বল, উত্তরটা সঠিক হয়নি, বল 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 বল। প্রচুরই আসে, বাট সেভাবে রেসপন্স করিস টাইম নেই। এইগুলো নিয়ে ভাবার এখন টাইম নেই, অনেক এগোতে হবে। ইয়েস, এখন ফিউচার কেরিয়ার নিয়ে প্রচন্ড বিজি। আমরা কেরিয়ারিস্টিক। হ্যাঁ, এখন এসবে টাইম দিলে চলবে না। এসব কেন? না। কেউ তোর কাজের প্রশংসাও তো করতে পারে, এটাও তো ভাব। হ্যাঁ, সেক্ষেত্রে আমি রিপ্লাই অবশ্যই দিই, কিন্তু কোনো ভুলভাল নেগেটিভ কোয়েশ্চেন এলে বা অন্য শোন, কোনো দিক আমাদের থেকে জীবনে হলে- কোনো ভুলভাল নেই, আমাদের জীবনে সব সঠিক, আমরা ভুলভাল থেকে সঠিক জিনিসটাই বেছে নিই, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা রাজদেব, তোর কথা বলছি, তোর তো মার্কেটে এখন মানে ইয়াং জেনারেশন তো মানে সবাই রাজদেব তাকে ছেড়ে, ঠিক আছে? কেউ ইনবক্সে বিরক্ত বিরক্ত করে? আসলে এইটা নিয়ে আমার খুব একটা বাজে নাম আছে, যে ইনবক্স ছেড়ে দাও, আমার মেসেজে কেউ রিপ্লাই দিল, তার রিপ্লাই কেউ আমি মানে কেউ পাই না। সবাই ভাবে হয়তো আমি মেসেজ সিন করে রেখি, তো এরকমটা নয়। প্লিজ কিছু মাইন্ড করবেন না, বিকজ এই ব্যাপারটা আমি সবার পাবলিক প্ল্যাটফর্ম বলে বলতে চাই। অ্যাকচুয়ালি আমার অফিসে না, আমার যে হোয়াটসঅ্যাপটা ওটা ডেস্কটপে খোলা থাকে, তো কাজ সবাই করে, আমার সাথে আরো টিম মেম্বার যারা কাজ করে, তারা বসে বসে টুকটুক করে সেটা খুলে রেখে দেয়। এবার তারা ভাবে হয়তো আমি সিন করে রেখে দিয়েছি, অ্যাকচুয়ালি মাফ করবেন, ওটা আমি নই, অন্য কেউ খুলে রেখে দেয়, ঠিক আছে? তো যার যার মনে হচ্ছে যে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাচ্ছেন না, কাইন্ডলি মেকআপ আর্টিস্ট, বেশি করে এটা মেকআপ আর্টিস্টদেরই হয়, বিকজ তারাই আমাকে বেশি মানে কাজের জন্য বলে, বা মেকআপ আর্টিস্টদের কাছে কাজ করতে যেতে হয়। তো সকলের কাছে এটা অনুরোধ যে আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে না পান, আমাকে ডাইরেক্টলি কল করবেন। আমি প্রতিটা কলের অ্যান্সার দিই এবং প্রতিটা কল শুনি, কোনো কল আমি মিস করি না। মিস কল দেখলেও আমি নিশ্চয়ই ব্যাক করি, রাত্রির হলেও ব্যাক করি। তো প্লিজ এটা আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ব্যাপারটার জন্য। না, এটা সঠিক না। কারণ দেখ, মানুষ থেকে গল্প করার জন্য করবে, মানুষ থেকে গল্প মানুষ তোকে গল্প করার জন্য করবে, সেটা এক জিনিস, বাট মানুষ তোকে কিন্তু কাজের জন্য করবে। হ্যাঁ হ্যাঁ, কমিউনিকেশনটা ফার্স্ট। কমিউনিকেশন খুব বড় জিনিস। অনেকেই আছে কলে কমফোর্ট না, মেসেজে। মেসেজে কমফোর্ট। মেসেজে অনেক কিছু থেকে যায়, লেখাটা থেকে যায়। কলে কি কথা বললাম অনেক সময় আমরা ভুলে যাই, চারটে কল চলে আসার পরে, কিন্তু মেসেজটা আমাদের মনে করিয়ে দেয়, না একে আমাকে কাজটা দিতে হবে, একে আমাকে কাজটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কমিউনিকেশনটা কিন্তু খুব বড় জিনিস, কমিউনিকেশনটা মেনটেন করতে হবে। যাই হোক, তাহলে তুই বলছিস নাকি ভয়ে বলছিস? না না, কেউ যদি বলেও থাকে, আমি হয়তো এখনো পর্যন্ত মেসেজটা সিনও করিনি। আচ্ছা, Because যারা করোনি তারা ওইটাই- বারবার মেসেজ করো, কিন্তু না করো, না না না, ঠিক আছে? রাইজিং স্টার কিন্তু, হ্যাঁ রাইজিং স্টার কিন্তু অনেক দূর যাবে, হুম। অনেক দূর যাবে, গ্যারেন্টি অনেক দূর যাবে। যাই হোক, বাট আমরা কাকে পাত্তা দেবো সেটা আবার আমাদের ব্যাপার, কি বল? না, একটা কথা হচ্ছে, সত্যি আমি বলতে চাই, আহ, আমি খুব খারাপ সময় দেখে তো এসছি ছোট থেকে, পরিবার সবকিছু নিয়ে। আমি আর যাই করি, আমি চাই কি আমার মা বাবাকে একটু ভালো কিছু জীবনযাপন দিতে, বিকজ তারা প্রচন্ড কষ্ট করেছে জীবন। আমার মার 13 বছর বিয়ে হয়, তো খুব ছোটবেলা থেকে তো পরিশ্রম করছে। তো যদি একটু কিছু কিছু ভালো দিতে পারি একটা সন্তান হিসাবে, আমার এই একটাই লক্ষ্য। এবং মানে আমি নিজের লক্ষ্য থেকে নিজেকে সরাতে চাই না, এই লক্ষ্যটাই আমি সত্যিই চাই, যে যেদিন একটু মা বাবাকে একটু কিছু দিতে পারবো, আমি এখনো সেটা হয়তো পরিশ্রম করছি তার জন্য, সত্যি যেদিন মা বাবাকে একটু খুশি দিতে পারবো, ওটার থেকে খুশি আমি জীবনে আর কিছু চাই না, এটাই বলতে চাই। সবার সবার ঘরে যেন এই রকম ছেলে হয়। ভেরি গুড। মানে এই জায়গাটাতে আমি মানে একটু ইমোশনাল, কারণ আমি ছেলেদেরকে ম্যাক্সিমামটা দেখি, ছেলেরা একটা নির্দিষ্ট সময়ের পরে না, বাবা মা ব্যাপারটা খুব হালকা হয়ে যায়। মেয়েরা যেমন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বাবা মাই তার কাছে, যতই তার বিপদ, সাংঘাতিক হাজবেন্ড হোক, শ্বশুর বাড়ি হোক, মেয়েরা কিন্তু বাপের বাড়িকে কখনো নেগলেক্ট করে না। মেয়েরা কখনো বাপের বাড়িকে, বাবা মাকে কখনো ছেড়ে দেয় না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, আমি তো প্রচুর মানুষের সাথে মিশি,
যে ছেলে মেয়ে বাবা মাকে এই জায়গায় দিতে পারে তাকে স্বয়ং ভগবানও তার সাথে কাটাকুটি খেলতে পারে না, খেলতে পারে না। যাই হোক, ইমোশনাল লাগছে ব্যাপারটা। এবার বলি, একটা কথা বল, সেটা হলো আগামী আগামী জুন, মানে এটা মে চলছে না, হুম। মে থেকে ডিসেম্বর, এই যে টাইমটা, এই টাইমটার মধ্যে তোর অ্যাভারেজ প্ল্যান কি? নতুন নতুন কাজ আনা। আর আমি বেসিক্যালি চাই, অনেকে না ফ্রেশার মডেল নিয়ে কাজ করতে চায় না। অনেকের এই মনে হয় যে মেকআপ আর্টিস্টদের ডিমান্ড থাকে যে আমি ফ্রেশার কাউকে সাজাবো না, এক্সপ্রেশন দিতে পারবে না, আউটপুট ভালো আসবে না। আমি সবাইকে একটাই কথা বলবো, ফ্রেশার মডেলকে যদি জায়গা করা না হয় তারা কোথায় যাবে? আমি চাই আমার অর্গানাইজেশনে যারা কাজ করবে ম্যাক্সিমাম আমি ফ্রেশার নিয়েই কাজ করি। আমি এক্সপিরিয়েন্স মডেল খুব কম কাজ করি, কারণ ফ্রেশারদেরকে সবাই জায়গা দেয় না। আমি চাই তারা আমার কাছে এসে কাজ করুক, রিল্যাক্সে কাজ করুক, মন খুলে কাজ করুক, যাতে তাদের এখানে এসে কোনোদিন এটা না মনে হয় যে আমি ফ্রেশার, আমাকে হেল্প করা হলো না। আর রাজদেব যথেষ্ট ফ্রেশার মডেলের সাথে কোঅর্ডিনেট করে কাজ করে, যার জন্য আমি ফ্রেশার মডেল এনে কাজ করতে সাহস পাই। তো এটাই বলবো, আপকামিং অনেক ভালো ভালো শুট আসছে, আমি ফ্রেশার মডেলদেরকে দিয়েই ভালো শুট করিয়ে কিছু দেখাতে চাই। এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। আমি তো অনেক অর্গানাইজারের সাথেই কাজ করি, তো অনেক, আমার কাছে না মডেল এবং মেকআপ আর্টিস্ট এরা হচ্ছে লক্ষ্মীর মতো। সত্যি কথা তাই, যে তারা দেখছে বলে আজকে আমি ইনকাম করে খাচ্ছি, পরিষ্কার কথা। তো আমার তো এটা নৈতিক কর্তব্য যে প্রত্যেকটা মডেলকে দেখা এবং প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের ডিমান্ড পূরণ করা। অনেক অর্গানাইজার তো দেখি যে যারা নতুন, তাদেরকে আর যে এক্সপিরিয়েন্স, তাদেরকে এক চোখে কখনো দেখে না। যে এক্সপিরিয়েন্স একটু ভালো, তার চোখে একটুখানি রেসপেক্টটা বেড়ে যায়। আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, যাকে আজকে আপনি ফ্রেশার মডেল বলছেন, বা যে মেকআপটা একটু স্লো করে বলছে, তাকে একটা ছোট জায়গায় দেখা হচ্ছে, আপনি কিন্তু জানেন না কালকে সে কত বড় হয়ে যেতে পারে। তো আজকে যে ফ্রেশার মডেল, আজ থেকে কয়েক মাস বাদে গিয়ে আপনি যাকে প্যাম্পার্ড করছেন তার থেকেও বড় জায়গায় কিন্তু সে চলে যেতে পারে। তো যারা যারা ফ্রেশার মডেল, এ প্রথম থেকে আমাকে বলেছিল অর্গানাইজ যখন শুরু করে, যে আমি যারা নতুন তাদেরকে সুযোগ দেব এবং তার জন্য যত ন্যূনতম রেজিস্ট্রেশন রাখতে হয় আমি রাখবো। আমার ওই কথাটা খুব ভালো লেগেছিল বলে হয়তো আমি অনেকটা উৎসাহ দিয়েছিলাম যে তুমি আরো অনেক বড় হতে পারবে একদিন। তো এটাই বক্তব্য যে কাউকে যারা ছোট, আমি তো ফ্রেশার মডেল নিয়ে নিয়ে করে করে করেই আমার পুরো মানে এতদিন জার্নি কেটেছে। তো তাদেরকে একটুখানি সাপোর্ট করা উচিত, ঠিক আছে? এটাই বলতে চাই। তুই কথাটা তোর কমপ্লিট হয়ে গেছিল? কথাটা কমপ্লিট হয়ে গেছিল, কথাটা শেষের দিকটা আরেকবার বলবো। ফ্রেশার মডেলদের কথা যেটা বলছিলাম, যে অনেকে কাজ করতে চায় না ফ্রেশার মডেল নিয়ে, তো আউটপুট ভালো আসবে না, এক্সপ্রেশন দিতে পারবে না। ওটাই আমি বলছিলাম যে ও ফ্রেশার মডেল নিয়ে কাজ করে, যথেষ্ট কোঅর্ডিনেট করে, যার জন্য আমি ফ্রেশার মডেলকে কাজ মানে যে করবো সেই সাহসটা দেখিয়ে তাদেরকে আমি আনি। আমি নিজে যখন ফ্রেশার হয়ে কাজ করতে গেছিলাম, সেখানেও আমি জানি যে আমি কি ট্রিটমেন্টটা পেয়েছিলাম, আর আমি চাই না যে ওই ট্রিটমেন্টটা আমি কাউকে দেবো। আমি সবাইকে একটা খুব ভালো ট্রিটমেন্ট, হসপিটালিটি দিতে চাই। এবার দিতে পারি কিনা সেটা আমার কাছে যারা কাজ করে তারা বেটার বলতে পারবে। আমি তো নিজে দিয়ে নিজেরটা বলতে চাই না, বলতে পারবোও না আমি কতটা দিতে পারি। ট্রাই করি দেওয়ার। যারা পছন্দ করে তারা আমার সাথে রেগুলার ওয়াইজ কাজ করে, যারা অপছন্দ করে তারা কাজ করবে না, কাজ করবে না, করতেও চাইবে না। আমি তাদেরকে তো জোর করে আনতে পারবো না, আর যারা করতে চায় আমি তাদেরকে নিয়ে অবশ্যই কাজ করতে চাই। তো আচ্ছা, আমি আর একটা কথা বলতে চাই। আমাকে রিসেন্ট যে আমার কাজ হচ্ছে, আমি নাম নেব না মডেলের, সেই মডেল আমার সাথে লাস্ট দুটো শুটে কাজ করেছে। তো সে আমাকে, আমি তখন ওকে আমি নিজেই মেসেজ করি যে তুমি আমার নেক্সট শুটটা করবে। তো ও আমাকে বলে যে দিদি আমার নেক্সট শুটটা হবে না, আমি পরে কোনো সময় করব। তো আমি মেয়েটিকে বলি যে কেন করবে না? আমি প্রশ্নটা আমি কোনোদিনও কাউকে করিনি যে কেন করবে না, কারণ আমার কোনো অধিকারই নেই তাকে করার। ওটা তার ব্যক্তিগত অধিকার যে আমি করব কি করব না। আমার সেদিন মনে হয়েছিল যে আমাকে প্রশ্নটা করি। তো আমি ওকে প্রশ্ন করেছিলাম যে কেন করবে না। ও আমাকে উত্তরটা দিল যে দিদি আমার একটুখানি ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমি করব না। এরকম ধরনের মডেল যারা রয়েছে, ক্রমাগত কাজ করছে অর্গানাইজারদের সাথে, কিছু অর্গানাইজার রয়েছে যারা তখন বলবে ঠিক আছে তুমি যখন এখন পারছো না তুমি পরের শুটটা করবো। আমি বলবো এটা করা উচিত নয়, চান্সটা তাকে দেওয়া উচিত। কি আছে, একটা মডেলকে যদি আমি কোলাবে কাজ করতে দিই তাতে আমার কি হবে? কিছু যায় আসবে? কিছু তো যায় আসবে না।
সেই মডেলটাকে আমি তখন বললাম যে তুমি কি করতে চাইছো? বলছে আমি পরের শ্যুটটা পেমেন্ট দিয়ে করতে চাইছি, এই শ্যুটটা আমি পারবো না। তারপর বললাম যে পরের শ্যুট তো অবশ্যই করবে, ড্রেসটা দেখো, চুপচাপ বলো কোনটা করবে। তো আমাকে একটাই কথা বললো যে দিদি তুমি তো আমাকে এত বড় কথাটা বললে, তো আমি চেষ্টা করবো এটা পেমেন্টটা তোমাকে যে করেই হোক দেওয়ার। কারণ আমি ওকে বলেছি তোমার পেমেন্ট নেবো না আমি, কারণ নিশ্চয়ই ওই কমফর্ট জোনটা পেয়েছে বলে না ও আমাকে কথাটা বলতেও সাহসটা পেলো যে ওর কোনো পেমেন্টে প্রবলেম হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য। এবার বুঝতে পারছিস আমি কাউকে ভালোবাসি, কেন ভালোবাসি, আমি তোকে কেন ভালোবাসি? এবার বুঝতে পারছিস? অনেক ছোট ছোট জিনিস না কানে আসে। একটু মাইক্রোফোনটা আমার দিকে দিয়ে এটা চার্জে বসিয়ে দিই। অনেক ছোট ছোট বিষয় কানে আসে। অনেক ছোট ছোট বিষয় যখন আমি কোথাও শুটে যাই তখন চোখে পড়ে। সবকিছু দিয়েই কিন্তু একটা মানুষ সবার মধ্যখান থেকে ভালোবাসাটা কেড়ে নেয়, সেটা কিন্তু তুই। চেষ্টা করছি। সুতরাং যে ভাইবসটা তুই রেখেছিস সেই ভাইবসের নেগেটিভটা বলে রাখি। নেগেটিভটা হচ্ছে কিছু মানুষের মধ্যে ইন্টেনশন থাকে যে আমি এটাকে যেন তেন প্রকারেণ করে নেব। সে, আমি কিন্তু কোনো নির্দিষ্ট করে বলছি না, মানে যেগুলো ঘটে সেটা হলো তোর এই উদারতাটা একটা সময় মানুষ কিন্তু সুযোগের মতন ব্যবহার করে নেবে, বাট তাতে কিন্তু তোর কিছু অপকার হবে না। তুই যেটা করছিস, তুই একটা এক এক প্যাকেট খাবার তুই একটা মানুষ খেতে পাচ্ছে না তাকে দিলি, তুই তাকে খাবার জন্য দিলি, সে সেই খাবারটা দোকানে গিয়ে বিক্রি করে দিল, খেলো না, সেই পয়সাটা দিয়ে সে নেশা করে নিল। তাতে কিন্তু তোর দিক দিয়ে তুই কিন্তু সঠিক জায়গাতেই থাকলি, তাই তো? যাই হোক, মানে সত্যি কথা বলতে ওরা কি কে জানে। আমি আরো একটা কথা বলতে চাই। অবশ্যই বলবি। আমাকে অনেকেই বলেছে আমার 3rd মে যে শ্যুটটা ছিল, তো 4th মেতে ভোটের রেজাল্ট ছিল, যার জন্য আমার ওই শ্যুটটা নিয়ে আমি প্রচন্ড টেন্স ছিলাম। রাজদেব খুব ভালো করে জানে প্রচুর ক্যান্সেল হয়েছে। তো যারা আমাকে সাপোর্ট করোনি, ক্যান্সেল করেছো, আমি তাদেরকে একটাই কথা বলবো, আমার নেক্সট কাজে তাদেরকে আবার ওয়েলকাম। তারা আসো, কাজ করো। ক্যান্সেল করেছে বলে আমি যে তাদেরকে নিয়ে কাজ করবো না, একদমই নয়। অবশ্যই আমাকে ইনবক্স করবে যারা যারা ক্যান্সেল করেছিল, আমি প্রত্যেককে নিয়ে আমি আবার নেক্সট শুট করবো। তো কেউ এটা ভেবো না যে ক্যান্সেল করেছে বলে আমি তাকে সেকেন্ড টাইম আমার কাজে নেব না। আর আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে স্টুডিওর যারা ওনার থাকে, স্টুডিও নিয়ে আমার একটা কমপ্লেন রয়েছে। সেটা হচ্ছে স্টুডিওতে আমি দুটো শ্যুট তো করলাম, ফটোগ্রাফারকে নিজের মতো ফ্লেক্সিবল হয়ে কাজ করতে দেওয়া উচিত। বাধা সৃষ্টি করলে না শ্যুটটা কমপ্লিট হয় না। তা আমি নাম নেব না, আমি লাস্ট দুটো শ্যুট করেছি, তার মধ্যে কোনো একটা শ্যুটে ফটোগ্রাফার এতটাই ডিস্টার্বড হয়েছে যে কাজ কিন্তু ঠিকঠাক করতে পারেনি, বাট তার মধ্যেও ও কাজ ভালো বের করেছে। এটা ওর ট্যালেন্ট। ফটোগ্রাফারকে সে প্লেসটা দেওয়া উচিত যাতে নিজের মতো করে গুছিয়ে কাজ করতে পারে। এটা ভীষণ সত্যি একটা কথা। আমি সব স্টুডিওতে দেখি না, যারা একদম কনসেপ্টের বাইরে স্টুডিও চালায় তাদের মধ্যে এই ব্যাপারটা থাকে যে তারা যেহেতু প্রফেশন সম্বন্ধে তাদের ধারণা কম, যে কারণে তারা হয়তো একটু ভুলভাল করে ফেলে। বাট এটাও বলছি তারা হয়তো আস্তে আস্তে এই ভুল থেকেই শুধরে নেবে নিজেদেরকে, এবং একদিন আমাদের ফটোগ্রাফাররা আমাদের স্টুডিওতে ফ্লেক্সিবল ভাবেই কাজ করবে। আচ্ছা, ঋদ্ধিদা আর প্রিয়া পাল এরা দুজন দুটো কমেন্টস করেছে। কমেন্টস দুটো আমি চাইবো তুই পড়। আমি ফার্স্টে ঋদ্ধিদার কমেন্টসটাই পড়ছি। আমি যা বলবো খুব কম, আমার কিছু বইয়ের আচ্ছা, সাথে একটা কথা বলি, ঋদ্ধিদা কিন্তু খুব কম কথাই বলে, হ্যাঁ। ভীষণই কম কথা বলে, সেটা একমাত্র প্রমাণ আমি আর রাজদেব আর জেডি স্যার। তো ঋদ্ধিদা লিখেছে যে আমি যা বলবো খুব কম, আমার কিছু বইয়ের সাথে ছবি তুলে দিয়েছিল বিশ্ব বই দিবসের উপলক্ষে। আর এই দুজনের ফ্যাশন ইন্ডাস্ট্রির দুই রত্ন। আমি এদের অনুষ্ঠানে মিডিয়া হিসাবে কাজ করে সৌভাগ্যবান ও রাজের সাথে অল্প হলেও অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে ছবি দিয়ে গল্পকে তুলে ধরার অনেক কিছু শিখেছি, এবং সাংবাদিক হিসাবে
কিভাবে ভালো করে ছবি তুলতে হয় তাও শিখেছি দিনে দিনে। ভালো থেকো, জীবনে অনেক দূর এগিয়ে যাও। প্রিয়া বল লিখেছে, আমার ভাই বোন দুজনকে খুব ভালো লাগছে এই জায়গায় দেখে। থ্যাংক ইউ প্রিয়াদি, আর থ্যাংক ইউ রিদ্ধিদা। রিদ্ধিদাকে থ্যাংক ইউটা বেশি বলবে রাজ। ফার্স্ট অফ অল ঋদ্ধিদার ব্যাপারে একটু সংক্ষেপে বলি। মানুষটা প্রত্যেকটা শুটে সাংবাদিক হয়ে যায়, কিন্তু আমার সাথে যখনই থাকে আমার ফ্রেন্ড হয়ে যায়। তো খুব ভালো মনের একজন মানুষ কিন্তু ঋদ্ধিদা, হ্যাঁ, আমাকে সবসময় হেল্প করে। এবং থ্যাংক ইউ ঋদ্ধিদা তোমাকে। আর সেকেন্ড হচ্ছে প্রিয়াদি। প্রিয়াদি থ্যাংক ইউ অনেক। প্রিয়াদি আমার দিদির মতনই, মানে শুটে এসে একটা দিদিও পাওয়া যায়, ঠিক আছে। অনেকগুলো মানুষকেই খুব আপন করে পেয়েছি, তার মধ্যে প্রিয়াদির নাম আমি বলতে চাই, বিকজ প্রিয়াদি লাইক মাই দিদি, নিজের দিদির মতনই আমি দেখি, ঠিক আছে। খুব ভালো একটা মানুষ, খুব ভালো। এবং সাগর দা, দুজনকেই খুব ভালো থেকো তোমরা। যে পোলাইটনেসটা আজ তোদের দুজনের মধ্যে আছে, 365 দিন পরেও এই পোলাইটনেসটাই মেনটেন করিস, এটাই কিন্তু তোদের অনেকটা দূর নিয়ে যাবে। কাজ ভালো খারাপ উঁচু নিচু প্রমাণ করার জায়গা থাকবে, কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেলে সেখান থেকে মুভ করা খুব কঠিন। কখনো মনের ভেতরে অহংকার বোধ, কখনো মনের ভেতরে কুছ বড়া উখাড় লিয়া, টাইপস অফ দ্যাট, এরম টাইপের মনের ভেতরে যাতে কখনো না আসে। আমি 13 বছর ধরে বসন্ত উৎসব করেও এখনো আমাকে যদি কেউ বলে যে তোমার বসন্ত উৎসবে তুমি নিজের বসন্ত উৎসবকে কত মাপ দেবে, ইন্ডাস্ট্রি যেখানে অর্গানাইজাররা যেখানে ভাবে জেডি স্যার হব, জেডি স্যারের মতন হব, সেখানে জেডি স্যার কিন্তু আজ অব্দি কখনো কোনো দিন নিজের কোনো অনুষ্ঠানের স্যাটিসফাইড হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি কখনো কোনো দিন, যারা আমাকে 13 বছর আগে দেখেছে আজও দেখছে, তারা আমার থেকে একই রকম বিহেভিয়ার দেখছে। আমি প্রতিটা স্টুডিওতে গিয়েও প্রতিটা বাচ্চার হাতে কোল্ড ড্রিঙ্কসটা নিজে দিয়ে সে যাতে খায় সেই পর্যন্ত দেখে আসি। এমনকি কখনো কখনো প্লাস্টিকের বোতলটাও প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে সেটাকে ফেলে আসি। নিজেকে এই জায়গাটায় সবসময় রাখতে হবে। ওকে, এই বিষয়ে একটা কথা বলি। আমার শুটে স্যার একটা কথা খুব খুব বেশি ভাইরাল হয়েছিল কথাটা, সেটা হচ্ছে দিনে 12 লিটার জল খেতে হবে। স্যারের প্রত্যেকটা স্টুডিও স্যারের সাথে দেখা সাক্ষাৎ 12 লিটার জল খেতে হবে বলিনি, আমি 12 লিটার জল খাই হ্যাঁ, বলেছি, 12 4 লিটার জল খেতে বলেছি সবাইকে। তবে আমি বলতে চাই যে স্যারের প্রসঙ্গ যখনই ওঠে আমার শুটের ওই কথাটা সবাই মনে করায়। সেই 12 লিটার জল স্যার হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ এই কথাটা হয়তো যারা দেখছো তারা জানো। আর ওই সেকেন্ড প্রশ্নটার উত্তর আমি আপনাকে আগেই দিলাম না, যে তোমার বেস্ট কাজ কোনটা। আমি একটা কথাই মানি, যে যেদিন জীবনে চলে যাব তার আগে একদিন বেস্ট কাজটা করতে হবে। বেস্ট কাজ বলে কিছু নেই স্যার, এটাই মনে হয়। আমারও মানে বেস্ট মোমেন্টস, মানে আমার জীবনে যদি আমার কখনো মনে হয় যে আমি বেস্ট কি করেছি, আমি এখনো অবধি শিওর আমিও কখনো আজ অবধি বেস্ট মোমেন্টস আমার কাছে কিছু নেই। তবে যেহেতু একটা 53 বছর 54 বছরের তো বুড়ো, সেহেতু একটা তো বেস্ট মোমেন্টস কিছু থাকবে। যখন আমার ছেলে হয় সেদিনটা ছিল আমার বেস্ট মোমেন্টস, যেদিনকে আমার মেয়ে হয় সেদিনকে, আর তারপরে যেদিনকে আমার মেয়ে সিটি সেন্টার 1-এ মিমি চক্রবর্তী অ্যানাউন্স করলো যে ফ্রেশ ফ্রেশ, যেটা টাইমস অফ ইন্ডিয়া থেকে হয়, তার উইনার আমার মেয়ে। সেই দিনকের যে আমার আনন্দটা ছিল, সেই আনন্দটা আমার কাছে লাইফে এখনো অবধি সব থেকে বেস্ট মোমেন্টস। বাট আমিও এটা চাই যে সবার মধ্যে বেস্ট আসুক কিছু। বেস্ট মোমেন্টস না মানুষকে খুব মোটিভেট করে, তাই তো। সেদিনকে আমাকে একজন বলছে, আগের দিন যে শ্যুটটায় গেলাম, স্যার আপনি যে ছবি তুলেছেন হয়তো ফটোগ্রাফার দরকার পড়বে না, বললো। তারপরে বলছে, স্যার আপনি কেন ছবি তুলে দেন, আপনি তো এখানে গেস্ট হয়ে এসছেন, আপনি তো বেশি একটু বসে টসে থাকবেন, আমরা সবাই গিয়ে আপনার সঙ্গে ছবি টবি তুলবো। আলাম ওই দিনটা যেদিনকে আমি আসবো খুব থুরথুরে বুড়ো হয়ে যাব, তখন যদি মানুষ আমাকে ডাকে থাকে তখন ওরম করে গিয়ে তোদের পাশে এসে বসবো। কিন্তু যতদিন আমার শরীরে শক্তি আছে
ততদিন আমি তোদের পাশে গিয়ে ছবি তুলবো। কারণ কাজের সময় সে উঠে এসে আমার সাথে 2 মিনিট যদি দেয়, মেকআপ আর্টিস্টের মডেলের যে কম্বিনেশনটা সাজানো চলছে, তাদের থিমটা কেটে যায়, থিমটা কেটে যায়। আর অত বড় মানুষ আমি নিজেকে কখনো ভাবতেও চাই না যে আমার কাছে কেউ আসবে না, আমি একটা আর্টিস্টের কাছে গিয়ে পৌঁছবো। সে তখন ওখানে আর্টিস্ট, সে তখন ওখানে কাজ করতে এসছে। এবং হয়তো খেয়াল করেছিস, আমি প্রত্যেকজনের কাছে পৌঁছে যাই, তার কাছে গিয়ে তার সঙ্গে ছবি তুলি। ইভেন বসন্ত উৎসবের ব্যাপারে তোরা জানিস কিনা জানি না, বসন্ত উৎসবে আমি 10,000 মানুষকে, 6জন কম, 10,000 মানুষকে, ওই দেখ 6টা ব্যাচ ওখানে পড়ে রয়েছে, এটা গাড়ির ড্যাশবোর্ডের উপর রেখেছিলাম বলে আছে, 10,000 মানুষকে আমি ব্যাচ পড়িয়েছি বসন্ত উৎসবে 60,000-এর মধ্যে। প্রত্যেকটা মানুষের সাথে আমি সামনে গিয়ে তার কাছে পৌঁছে তাদেরকে গিয়ে গ্রুপ করে ধরে ছবি তুলি। কোনো অর্গানাইজার এটা করে না। আমরা অনেকেই, আমার এই বসন্ত উৎসবের পরে তো প্রচুর মানুষ এখন বসন্ত উৎসব করে। অর্গানাইজারের সব থেকে বড় রুলস হচ্ছে প্রত্যেকটা জিনিসকে খেয়াল রাখা। এটাই তো, এটাই প্রত্যেকটা মানুষকে ওয়েলকাম জানানো, এটাও শিখিয়ে দিলাম। সকালে যখন প্রথম বাচ্চারা ঢুকবে তখন তাদেরকে ওয়েলকাম করবি। এসছো, ওয়েলকাম, গুড মর্নিং, প্লিজ কাম, টাইপ অফ দ্যাট। আমি যেটা করি, আমার সঙ্গে যখনই কারণ আমি যখন ওয়েলকাম করি, সবাইকে একটা হালকা হাক করি, আর বাবা আয় আয়, শুরু কর শুরু কর শুরু কর কাজটা, বসে থাকিস না, যা যা যা, এনজয় কর এনজয় কর। এটা অর্গানাইজারের একটা অনেক বড় কারণ, কে অর্গানাইজার অনেক সময় তার সে হয়তো তোকে দেখেনি, দেখেনি, আর যখন তুই তাকে ওয়েলকাম করলি, তুই কিন্তু নিজের বিজ্ঞাপনটা নিজে করে দিলি যে আমি সেই মানুষ তুমি যার কাছে এসছো। এবং কাজ করতে করতে কাউকে গিয়ে জিজ্ঞেস করা, কোনো অসুবিধা হচ্ছে না তো, খেয়েছো, জলের বোতলটা দিয়ে তাকে বলতে হয় জলটা একটু খেয়ে নাও, অসুবিধা হচ্ছে না তো, এই একটু তাড়াতাড়ি করো। এই বিহেভিয়ার গুলো কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে করতে হয়। আমি একটা ফটো ওয়াক করেছি, যে যে মানে যেটার জন্য আজকে তুই যে পেজে আমাদের ইয়েটা চলছে, লাইভটা চলছে, এই যে 1,13,400 মেম্বার মেম্বার করতে লেগেছে আমার 12 বছর। শুরুটা কিভাবে? ফটো ওয়াক করে। ফটো ওয়াক হচ্ছে আমার একটা কনসেপ্ট, যেখানে হচ্ছে ফটোগ্রাফার, মডেল, মেকআপ আর্টিস্ট সবাই ওখানে আসতো, ওখানে আসে ফ্রিতে ছবি তোলো। মডেল সেজেগুজে আসতো, মেকআপ আর্টিস্ট তাকে এসে একটু গাছের তলায় সাজিয়ে দিত, সাজিয়ে দিয়ে ফটোগ্রাফারের সামনে দিয়ে দিত, গাছের নিচে বাগানে বসে শুট করতাম আমরা। এইখান থেকে আজকে এত বড় একটা জগৎ তৈরি হয়ে গেছে। সেখানে আমার কাজ কি ছিল জানিস? আমি কিন্তু প্রচন্ড ছবি তুলতে ভালোবাসি, আমার জীবনের প্রথম শুরুটাই ছবি দিয়ে, ঠিক আছে? আমার ছবি তোলাটা শেষই করে দিল ওই ভদ্রমহিলা। বিয়ে বাড়িতে গিয়ে ওনার ছবি তুলেছি, ব্যাস বিয়ে করে নিয়েছি। এবার উনি ভাবছে যদি আবার কোনো বিয়ে বাড়িতে গিয়ে আবার একটা বিয়েতা করে ফেলে। আচ্ছা আচ্ছা। তো যে কারণে মানে আমার জীবনের প্রথম মানে রোজগার ফটোগ্রাফি। আমার বাবা বিশাল বড় একজন ফটোগ্রাফার, বিশাল বড় একটা মানুষ। তো ফটোগ্রাফিটা আমার ভীষণ ভালোবাসার একটা জিনিস। 14 সালে যখন আমি এই ক্লাব তৈরি করলাম, 14 থেকে 18 আমি যত ইভেন্ট করেছি, যত আমি শো করেছি, কোনো শোতে আমি নিজে কখনো ছবি তুলিনি। কেন? আমি জানি যে আমি যদি ক্যামেরা হাতে নিই, তাহলে তো আমি সবসময় বেস্ট ফ্রেমটা খুঁজবো, আমি তো বেস্ট ফ্রেমটা খুঁজবো। তো আমার ফটোগ্রাফার যারা আমার মুখ দেখে গেছে, তারা তো সেই বেস্ট ফ্রেমটা পাবে না, আমি কি তাদের দেবো না? ফটোগ্রাফারদের এর মধ্যে এরকম একটা ব্যাপার থাকে, জানিস তো। সেই যদি স্ট্রিট করিস নি কখনো, স্ট্রিটে একটা ভালো ছবি দেখলে একটা ফটোগ্রাফার ছবিটা তুলে মানে মানে ফ্রেমটা কেটে দেয়। যারা স্ট্রিটে ছবি তোলে না, তারা খুব হিংসুটে মেন্টালিটি হয়। তারা একটা বাচ্চা খেলছে, তার পট 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 করে ছবি তুলে দেবে, তুলে দিয়ে বাচ্চাটাকে বলে, "এই ভাগ 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 ভাগ, এখান থেকে যায় এখান থেকে যায় এখান থেকে যায়।" কেন? কেন বলতো? ওই ফ্রেমটা যাতে অন্য কেউ না পায়, ওই ফ্রেমটা অন্য কেউ না পায়। এটা শুধু এখানে নয়, আমরা বিয়েতে যখন ফটোগ্রাফি করি, হ্যাঁ। ঠিক আছে, অনেক ফটোগ্রাফারই থাকে এরকম যে অপোজিট সাইড থেকে আসছে, এই সাইডের ফটোগ্রাফার যে সেই জায়গাটা দেবে না, তো এটা উচিত না। মানে
আইদার আমরা সবাই তো একটা পরিবারের অংশ, অংশ। বাইরের কেউ নয়, তাই না? দুজনের পরিবার মানে একসাথে যুক্ত হয়ে আমরা কাজটা করবো। ঠিক ঠিক। তার টিমে প্রয়োজন হলে আমি যাবো, আমি বসে থাকলে আমি যাবো ফটোগ্রাফার হিসাবে। আমার টিমে যদি কাজ থাকে তাকেও তো আমি ডাকবো, ডাকবো। তুমিও আসো আমার টিমে, আমার ছেলের প্রয়োজন। তো সবাইকে মিলে তৈরি করলে আমরা অনেক বড় হতে পারবো। অনেক বড় হতে পারবো, এই হচ্ছে ঘটনা। যাই হোক, আমাদের লাইভ 1 ঘন্টা 15 মিনিট হতে চললো প্রায়, আর মাত্র 10 মিনিট 15 মিনিট আমাদের কাছে সময় আছে। আমি একটা অর্গানাইজারের নাম তখন মিস করে গেছি, আমি তার নামে কিছু বলতে চাই। 22শে মার্চ আমি একজনের কাছে কাজ করেছিলাম, মেয়েটির নাম হচ্ছে দিয়া। তার নামটা আমি একদমই বলতে ভুলে গেছি, সরি দিয়া, যদি লাইভটা দেখে থাকিস তাহলে বুঝতেই পারবি। তো ওর সাথে না আমি খুব কম কাজই করেছি, হয়তো হাতে গুনে একটা কি দুটো কাজ করেছি, কিন্তু মেয়েটার সাথে আমি যতবারই কাজ করেছি মেয়েটা আমার সাথে নিঃস্বার্থভাবে কাজ করেছে। আমি আমার চোখে দেখা ওই একটা অর্গানাইজারকে দেখলাম, সবাই ভালো, আমি কারোর বদনাম করছি না, নেগেটিভ কথা বলছি না, কিন্তু ওই একটি মেয়ে যে আমার থেকেও কিন্তু বয়সে ছোট, কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করেছে আমার সাথে প্রত্যেকবার। তো আপনি তখন বললেন যে আমার বেস্ট কাজ কি, তো আমি যেমন বললাম তনুশ্রীর কাছে কি একটা কাজ বেরিয়েছে, যে ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, প্রীতিদি সাজিয়েছে, ও খুব ভালো কাজ করেছে সেখানে। দিয়ার শুটে গিয়ে দিয়া আমাকে সেদিনকে নিয়ে যায়, সেদিন আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ওই আমাকে বলে তুই আয় করে যা। তা আমি গেছি, আমি আমার সাথে মেকআপ আর্টিস্টকে আমি নিয়ে গেছিলাম, নাম হচ্ছে অনুশ্রী বসাক। আচ্ছা। তো সেদিনকার আউটপুট কতটা ভালো এসছে কি এসছে সেটা তো পরের কথা। ওই মেকআপ আর্টিস্ট যে অনুশ্রীদি আমাকে এত সুন্দর সাজিয়েছিল, এত মানে যতদিন ধরে আমি কাজ করছি সব থেকে বেস্ট লুক হয়তো আমার সেই দিনই ছিল, বাট আমি সেই দিনকে সেভাবে কাজ করে উঠতে পারিনি। এত মডেল ছিল যার জন্য ব্র্যান্ডের কাজ হয়েছিল, প্যাকেজ শুট একসাথে হয়েছিল, প্রচুর মডেল ছিল, তো আমি টাইমিংটা পাইনি। বাট একটাই কথা বলবো, থ্যাংক ইউ দিয়া ওই দিনকে আমাকে ওই সুযোগটা দেওয়ার জন্য, যার জন্য আমি অনুশ্রীতির হাতে প্রথমবার সাজতে পেরেছি। আর অনুশ্রীতির কাজ নিয়ে তো আমি কোনো কথাই বলবো না, আমার চোখে দেখা বেস্ট মেকআপ আর্টিস্ট যদি আমি এখনো অব্দি কাজ করে থাকি সেটা একমাত্র হচ্ছে অনুশ্রীদি, যার পুরো নাম হচ্ছে অনুশ্রী বসাক। তো তার সাথে আমি রিসেন্টলি আরেকটা কাজও করব, আমার খুব ফেভারিট। যাক, অনুশ্রীকে তোর রেকমেন্ডেশন, অনুশ্রীদিকে আমি আমার কফি লাইভে নিমন্ত্রণ করতে চাই, তুই অনুশ্রীদিকে আমার সঙ্গে একবার যোগাযোগ করতে বলিস। এবার থেকে আমাদের যারা অর্গানাইজার তারা তাদের বেস্ট মডেলদেরকে, এবং নট বেস্ট, তারা তাদের মডেল, তাদের মেকআপ আর্টিস্টের কম্বিনেশনকে আমাদের এই লাইভ শোতে পাঠাতে পারবে। আর আমার এই শোতে আসার জন্য মার্কেটে একটা রটন খবর, কিছু মানুষ এটা নিয়ে একটু রটাচ্ছে যে জেডি লাইভে আসার জন্য 5,000, 10,000, 15,000, 20,000 টাকা দিতে হয়। জেডি স্যার কারোর থেকে কোনোদিন কখনো টাকা নেয়নি। জেডি স্যার এই ইন্ডাস্ট্রিতে 2 কোটি টাকা খরচা করেছে এখনো অবধি ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য। এটা জেডি স্যারের কাছে ভালোবাসা। আর এই শোতে আসার জন্য কাউকে কখনো কোনোদিন পয়সা দিতে হয় না। সে দিনের শেষে পয়সাটা তাকে রোজগার যাতে করতে পারে সেটার জন্যই আমি আমার এই লাইফটা মেনটেন করে এসেছি। আর এই যে একটা কথা খানিকক্ষণ আগে বললি না তুই, যে আমি নতুনদের আমি সুযোগ দিই, এই কফি লাইভ এমন একটা লাইভ, কফি লাইভে এই জায়গাটায় আমি সবাইকে একটাই কারণে বসাই, আমি উল্টো দিকটায় বসি এটার কারণে, মানে এই জায়গাটা মেনলি আমাদের বাড়ির মা দুর্গা এখানে এসে বসেন, এবং তোর পায়ের নিচে ইয়েটা দেখলেই বুঝতে পারবি আলপনাটা, এই জায়গাটাতেই মা দুর্গা বসেন। এটা আমাদের একটা আমাদের মা দুর্গার একটা ব্লেসিংস, যে কফি লাইভে এখনো অবধি যে এসছে কেউ মার্কেটে থার্ড লাইনে নেই, সবাই কিন্তু মার্কেটে ফার্স্ট লাইনে আছে। এটা মা দুর্গার আশীর্বাদ, যে কারণে আমি এই লাইফটা এখান থেকে সরিয়ে অন্য কোথাও করার পরিকল্পনা অনেকবার নিয়েছি, প্রত্যেকবার আমার বাধা এসছে। অবশেষে আমার মাই আমাকে বলেছে, না বাবা যাই কর, যেখানে তুই যা খুশি কর, কফি লাইফটা কিন্তু তুই এখানেই করবি। কারণ আমার কাছে বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করাটা হচ্ছে আমার কাজ। কে আমাকে পরে ডাকলো, কে আমাকে পরে পাত্তা দিল, কে আমার কথা বললো, সেটা আমার কাছে সাবজেক্ট করে না। অনেক অর্গানাইজার যেটা হয়, যাদেরকে আমি হাতে ধরে অর্গানাইজ করা শিখিয়েছি, হয়তো সমস্ত কিছু আমি করে দিয়েছি, বাট একটা সময়ের পরে তাদের মনে হয়েছে যে জেরি স্যার আমার শুটে আসলে
আমাদের মাইলেজ বা ফুটেজ কমে যায়। আমি তো 15 মিনিট 30 মিনিট থাকি, হয়তো 15 মিনিট 20 মিনিট থাকি, সময়ও পাই না। বাট মানুষের ধারণা হতেই পারে, সেটা সাবজেক্ট না। সাবজেক্ট এটাই, পজিটিভ কিছু আমাদেরকে করতে হবে, পজিটিভ কিছু করে যেতে হবে। যেটা ও বলল যে আমাদেরকে মৃত্যুর আগের দিন পর্যন্ত ভালো কিছু করে যেতে হবে, যেটাতে আমাদের যারা জন্ম দিয়েছে তারা বলবে ওটা আমার ছেলে ভাই, ওটা আমার মেয়ে, ওটা আমার মেয়ে। এটার একটা অনেক বড় পাওনা আছে। যখন আমার মেয়ে রিসেন্ট মুম্বাইতে অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট নিয়েছে, তার বাড়ির নেম প্লেটটা তৈরি করেছে জয়স্মিতা জয়ন্ত দাশগুপ্ত। বসন্ত উৎসব নিয়ে আমি প্রচন্ড ডিস্টার্ব ছিলাম এবছর। আমার মেয়ে বসন্ত উৎসবে আসতে পারেনি, কাজের জন্য আসতে পারেনি। বাট ও যে এই ছবিটা তুলে পাঠিয়েছে না, মন ভালো হয়ে গেছে, মন ভালো হয়ে গেছে। ভালো কাজের ফল ভালোই হয়। আপনি একটু আগে জিজ্ঞেস করেছিলেন যে ভালো কোনো মুহূর্ত আছে কিনা, আমি বলেছিলাম খারাপ মুহূর্তের কথাও বলেছিলাম। আমি বলেছিলাম যে আমার কোনো খারাপ মুহূর্ত নেই। নেই, কেউ কিছু এমন ক্ষতি করতে পারেনি যার জন্য আমার জীবন আটকে গেছে। তবে আমার জীবনে ভালো মুহূর্ত আছে। ও যেমন বললো ওর এখনো কোনো ভালো সেরকম মুহূর্ত নেই, আমার জীবনে ভালো মুহূর্ত একটা আছে। আমি যেদিন প্রথম চাকরি করে আমার বাবা মাকে আমি হাতে ধরে কিছু কিনে দিয়েছিলাম, সেটা আমার লাইফের বেস্ট পাওনা ছিল। মানে ওটার থেকে আনন্দর কিছু মুহূর্ত থাকতেই পারে না। নিজের ইনকামে বাবা মাকে কিছু দেওয়া, সেটার থেকে আর বেস্ট কিচ্ছু হতে পারে না। এটা আমার জীবনের একটা ভালো মুহূর্ত। আর নিজের ইনকামে নিজের শখ পূরণ করা, এর থেকেও বেশি বড় আর কিছু হতে পারে না। তো এগুলো আমার কাছে খুবই ভালো আর প্রিসিয়াস, এই মোমেন্টস গুলো খুবই প্রিসিয়াস। এর থেকে প্রিসিয়াস আমার মনে হয় না যে মৃত্যুর আগ অব্দি কিছু হতে পারে, যে নিজের ইনকামে বাবা মাকে কিছু গিফট করা, এটা সব থেকে বেশি প্রিসিয়াস মোমেন্ট। ভালো মোমেন্ট বলতে আমার জীবনে আমি যেটা বুঝি, আমার বাবা আমার মা আমাকে সুস্থ তৈরি করে দিয়েছে। বা আমার কাছ থেকে সব থেকে বড় পাওনা হচ্ছে যে আমি আগে চলতে পারছি, হাঁটতে পারছি, বেঁচে আছি সুন্দর করে। এটাই তো আমার জীবনের সব থেকে বেস্ট মোমেন্ট। আচ্ছা, এর থেকে বড় এটা best বলতে moment বলতে হয় তুই না। তৈরি হ। ওর সঙ্গে তোর কবার ঝগড়া হয়েছে? আচ্ছা বল, তারপর হ্যাঁ। আগে শেষ কর ওটা। তো বেস্ট মোমেন্ট বলতে এটাই আমি বুঝি, ঠিক আছে, এটাই বলতে চাই। আচ্ছা, দুজনের কাছে মাইক্রোফোনটা থাক, দুজনের কাছেই থাক। কতবার ঝগড়া করেছিস বল? আগে রাজ বলুক, তারপর আমি বলবো। না না, আমি খুব একটা ঝগড়াঝাটি করি না, আমি খুব শান্তপ্রিয় একজন মানুষ। মানে আচ্ছা ঝগড়া করতে পারিস না সেটা বলছিস কি? না না, আমি ঝগড়া করি না, আমি খুব মিষ্টি মানুষ একটা। আচ্ছা, মিষ্টি মানুষ। আমি মিষ্টি মানুষ, আমি সবাইকে ভালোবাসি, আচ্ছা, ঝগড়া করি না। রাজের সাথে আমার প্রত্যেকদিনই ঝগড়া হয়, সকালবেলা ঝগড়া হয়, ইভিনিং কি নাইটের মধ্যে আবার ঝগড়া মিটে যায়। মানে ওর সাথে আমার রেগুলার বেসিস ঝগড়া হবে, এটা একটা রুটিন, এটা রুটিনের মতো হয়ে গেছে। যে কোনো বিষয় নিয়ে ও যদি ফোন না তোলে সেটা নিয়েও ঝগড়া, যদি ফোন তোলে সেটা নিয়েও ঝগড়া, মানে যাই হয়ে যাক না কেন, যে কোনো একটা টপিক দরকার, ঝগড়া ওর সাথে আমার ডেলি হবে। তবে এটা ঠিক, ওর সাথে আমার ঝগড়াটা কোনোদিনও এই মুহূর্ত মানে পর্যায়টা এতটাও হয় না যে যেটা বছরের পর বছর বা মাসের পর মাস চলবে। বিকজ ও ভীষণ মানে ও ঝগড়া করে, মানে ও এমন একটা মানুষ, ওর আগের মাথায় অনেক কথা বলে ফেলবে, কিছুক্ষণ পর সেটা ভুলে যায়। তো এবার আমিও কিছুটা খানিকটা ওরকম, আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি, চিল্লামিল্লি করে ফেলি, তারপরে আমি ভুলে যাই, আমি মনে রাখি না, আমি কারোর কথাই মনে রাখি না। তো ওর সাথে আমার ডেলি ঝগড়া হয়, ডেলি মিটে যায়। মানে যতদিন ওকে আমি চিনি, ও আমাকে যতদিন চেনে, সেই দিন থেকে আজকের অবধি ডেলি ঝগড়া হয়েছে, ডেলি মিটে গেছে। আজকেও ঝগড়া হয়েছে ওর সাথে আমার, জিজ্ঞেস করুন, আসার পথেই ঝগড়া হয়েছে। এবার তুই বলতে যাচ্ছিস তুই তুই একটু ঝগড়ুটে টাইপের আছিস না? হ্যাঁ, বাট আমি সেটা সবার সাথে করি না। তোরা বাঙাল না তো? না না, ঘটি, তোরা ঘটি না? বাট আমি সবার সাথে ঝগড়া করি না। বাঙাল আছে না তো, এত বলে ঝগড়া কি করতে পারে না? আমার মা বাঙাল তো বাপ বাঙাল না? না, মানে বাট আমার মা খুব ভালো। হিসাবে হিসাবে তুই হচ্ছিস বাঘের বাচ্চা, বাঘ, বাঙাল প্লাস ঘটি। হ্যাঁ মানে তুই বাঙালের দিকটা পেয়ে গেছিস তার মানে। হ্যাঁ, আমি বাবার দিকটাও পেয়েছি, ঘটি দিকটাও পেয়েছি, কারণ যেখানে আবার একটু একটু হাইপার, কথায় হ্যাঁ, কথায় আমি একটু একটু রেগে hyper। যাওয়া, মানে হট করে একটা কনভারসেশন বাট আমি খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাই। হতে হতে চট করে রেগে গেল, মানে চট করে রেগে গেল, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে গেল। চট করে রেগে গেল, আমি রাখছি, ফোন রাখছি, পরে কথা বলবো, দিয়ে আবার ফোন করলো, কি করছো, আমি ওই রেগেও যায়, কখন কি হয়েছে একটু। হ্যাঁ মানে
দেখুন, ওর সাথে আমি কাজ করি, ও আমার সাথে কাজ করে, তো আমার কোথাও গিয়ে মনে হয় যে যতই ঝগড়া অশান্তি যাই হোক না কেন, কাজের জায়গাটা বজায় রাখতে এই হবে। দিয়া কুইন তো? দিয়া কুইন। হুম। ও মা, দিয়া তো আমাদের সেই দিয়া তো। দিয়া লিখেছে, তুই পড়। দিয়া লিখেছে, খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ দেখ, তোর ব্যাপারে অনেক কথা বললাম আমি, তো আমি বুঝতে পারিনি যে তুই লাইভটা দেখবি। দেখলাম সাডেনলি তুই জয়েন করেছিস, দেখছিস, থ্যাংক ইউ। তুই জয়েনটা না করলে তোকে বলতো না কিন্তু। না না, পরে ঠিক বলতাম আমি। ওর সাথে আমার রিসেন্টলি কাজ আছেও, নেক্সট মান্থে কিছু কাজ রয়েছে, করব আমি, এখনো ওকে জানাইনি। আমি ভেবেছিলাম ওকে সাডেনলি বলবো যে আমি করব, তো আমি আজকে এখানেই বলে দিলাম যে নেক্সট মান্থে তোর ব্র্যান্ডের কাজটা আমি করছি। দিয়া কুইন মানে যে হাওড়ায় থাকে? হাওড়ায় থাকো, নিজে স্টুডিও করেছে ওই রিসেন্টলি। তোর ছবি, ওই তো, ওই যে ওই কোপরের ওই ছবিটা, ওই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়া। ও আমার, ওর ফার্স্ট শুটও আমি অ্যাজ এ গেস্ট ছিলাম। আমার অফিসের পাশের বিল্ডিং এ টু জেড স্টুডিও ছিল উল্টোডাঙ্গাতে, সেখানে আমি ছিলাম। ওর সেই সার্টিফিকেট আমার দেওয়ালে এখনো টাঙানো আছে ওখানে। ও আমার খুব ভালোবাসে। ও দিয়া আমার এখানে লাইভে এসেছে। আচ্ছা। দিয়া, দিয়া তুই আমার এখানে লাইভে এসেছিস না? মেবি তুই আমার এখানে লাইভে এসেছিস। হ্যাঁ হ্যাঁ, এসছে আমার এখানে লাইভে। যাই হোক, এবার তারা মাইক শেয়ার কর। আমাদেরকে এবার শেষের দিকে যেতে হবে। আচ্ছা, এখনো অবধি যেটুকু তোদের এক্সপিরিয়েন্স এই ইন্ডাস্ট্রির প্রতি, এই ইন্ডাস্ট্রিতে কি চেঞ্জেস এলে ইন্ডাস্ট্রিটা আরো আপগ্রেড করবে, তোর কিছু নলেজের মধ্যে আছে? প্রথমত তো সবাইকে ডেডিকেটেড হতে হবে, কাজের প্রতি ডেডিকেটেড হতে হবে, টাইমে পাংচুয়াল হতে হবে। আর যদি কাউকে কথা দাও যে হ্যাঁ আমি তোমার কাছে কাজটা করতে যাব, যতক্ষণ না তোমার এমন কিছু সিরিয়াস মোমেন্ট এসে যাচ্ছে ততক্ষণ সেই কাজটা ক্যান্সেল করো না। বিকজ তুমি মডেল হও বা মেকআপ আর্টিস্ট হও, তুমি যদি মডেল হয়ে থাকো তোমার জন্য মেকআপ আর্টিস্ট যাবে সেদিনকে একটা লুক মাথায় ভেবে, আর যদি তুমি মেকআপ আর্টিস্ট হয়ে যাও তাহলে তোমার জন্য মডেল যাবে সেদিনকে একটা কাজের কথা ভেবে। তো দুজনেরই একটা প্রবলেম হয়ে যায়। অর্গানাইজার তার থেকেও বেশি প্রবলেম ফেস করে ইমিডিয়েট বেসিস মডেল আর মেকআপ আর্টিস্ট নিতে। তো আমি সবাইকে একটাই কথা বলবো, কাজের প্রতি ডেডিকেটেড থাকো আর পাংচুয়াল থাকো, আর খুব সিনসিয়ারলি কাজগুলো করো। মানে গেলাম করে চলে এলাম এরকম করলে হবে না। কারণ আমি অ্যাজ আ অর্গানাইজার এটা বলবো যে আমি যে শ্যুটটা অর্গানাইজ করি, আর মানে সব অর্গানাইজাররা কিভাবে কি মোটিভ নিয়ে করে জানি না, বাট আমি কিন্তু পেমেন্ট ইনকাম করব বলে আমি করি না। সবাই প্ল্যাটফর্মটা খুব ভালোভাবে কাজ করুক, সবাই এসে সাকসেসফুলি কাজ করুক, আমি তার জন্যই করি। তো আমাকে আমার লাস্ট শুটের সময় আমার এক মেকআপ আর্টিস্ট, আমি তারও নাম নেব না, নামটা গুপ্তই থাক, তো সে আমাকে বলেছিল যে যদি আমি পেমেন্ট করে তোকে শ্যুটটা করার পরে যদি পেমেন্টটা না দিই, তার একটু প্রবলেম হয়েছিল। আমি বলেছিলাম যে পেমেন্ট তোমাকে এখন দিতে হবে না, বাট তুমি শ্যুটটা এসে আমাকে উদ্ধার করে দাও। শ্যুটের আগের দিন সে আমাকে বলছে আসতে পারবে না। তো আমাকে বললাম যদি তোকে পেমেন্টটা পরে না দিই, তা আমি তাকে একটাই কথা বলবো, এবং তার উদ্দেশ্যে আমি সবাইকে একটা কথা বলবো, তোমরা যদি মনে করো আমাকে পেমেন্ট দেবে না, কাজ করে চলে যাবে, চলে যাও। তোমরা আমার রেজিস্ট্রেশন নিয়ে চলে যাবে, আমার কপালটা তোমরা কেউ নিয়ে যেতে পারবে না। সুতরাং আমি আমার কাজ করব। আমি সবাইকে বলবো এই পাংচুয়ালিটিটা মেনটেন করো, টাইমে ডেডিকেট হয়ে কাজ করো। এই জন্যই আমি অর্গানাইজটা করি, না হলে আমার অর্গানাইজ করার কোনো প্ল্যানিং কোনোদিনই ছিল না। আমি চাই নতুনরা সুযোগ করে কাজ করতে পারুক। আর মডেল হিসাবে আমি একটাই কথা বলবো, আমি ম্যাক্সিমাম সব জায়গায় গিয়ে মেকআপ আর্টিস্টের জন্য ওয়েট করে 1.5 ঘন্টা করে বা 2 ঘন্টা করে বসে থাকি। আমি বলবো মেকআপ আর্টিস্টটা একটু তাড়াতাড়ি আসো। অবশ্যই মডেলকেও বলবো যে মেকআপ আর্টিস্টকেও যেন বসে থাকতে না হয়। ম্যাক্স টু ম্যাক্স 15 থেকে 20 মিনিট নেওয়া যায়, বাট 1-1.5 ঘন্টাটা অতিরিক্ত টাইমিং হয়ে যায়। তো সবাই ওই টাইমে একটুখানি পাংচুয়াল থাকো, এটাই আমার মানে, আমি এটার পরে আর কিছু বলতে চাই না। সবাই সবার কাজ করছে, সবাই সবার কাজ করে, মেকআপ আর্টিস্ট, মডেল, সবাই সবার কাজ করে। আমরা বিশেষ করে বেশি কাজ করি প্যাকেজ শ্যুট নিয়ে। প্যাকেজ শ্যুটের একটা বিষয় আমি বলতে চাই, খুব ভালো একটা দিক হচ্ছে যে আমরা সবাই একটা পরিবারের মতো করে কাজ করি। অর্থাৎ একটা দিনে শ্যুট হচ্ছে যখন ডিজাইনার, স্টুডিও, মেকআপ আর্টিস্ট, মডেল এবং যে খাবারটা প্রোভাইড করছে সেও, আমরা কিন্তু প্রত্যেকে একটা পুরো পরিবারের মতো হয়ে কাজ করি। বাট কোথাও আমি বহু অর্গানাইজারের সাথে কাজ করেছি, কিছু অর্গানাইজারে কিছু মানুষের সাথে দেখলাম যে কিছু মেকআপ আর্টিস্ট, কিছু মডেল, মানে দেখো প্রত্যেকটা মানুষের মধ্যেই তো কিছু খুঁত থাকে। থাকে। আমার মধ্যেও খুঁত আছে,
আপনার মধ্যেও কোনো না কোনো খুঁত আছে, এবং কি ভগবানের মধ্যেও কিছু খুঁত আছে, আপনিও জানেন। আজকে আমরা ভগবানকেও সম্পূর্ণ ঠিক বলতে পারি না। তো সবার সবাই একটু মিলেমিশে কাজ করলে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটা আরো অনেক ভালো হতে পারে। কারণ কোথাও ভুল ভ্রান্তি হলে নিজেদের মধ্যে সেটা কনভারসেশন করে মিটানো যায়। সেখানে আমি ঠিক, দেখেছি ঠিক, ঠিক। যে গ্রুপের মধ্যে একটা অর্গানাইজারকে একটা এমন কথা বললো যাতে অর্গানাইজারটা খুব ছোট ফিল করলো, বিকজ একটা অর্গানাইজারের মাথায় অনেক টেনশন থাকে, ঠিক আছে? বা একটা মডেলকে খারাপ কথা বললো, বা আমাকে ফটোগ্রাফারকে খারাপ কথা বললো, যে কাউকে। আমার মতে যখন আমরা একটা পরিবারের মতো করে কাজ করছি, আমাদের উচিত পরিবার, যেমন তোমার বাড়িতে তোমার মা বাবার সাথে তোমার ঝগড়া হলে যেমন সবার সামনে চিল্লিয়ে সেটা প্রচার করো না, সেমনই নিজেদের সমস্যাটা নিজেদের মধ্যেই সলভ করে নিতে হবে, সেটা বাইরে ঝামেলা করে কোনো লাভ নেই। তো ওটাই বলার, আমারও যদি কোনো সমস্যা ভুল হয়ে থাকে, আমি ছোট ভাই হিসাবে দাদা হিসাবে সেটা নিজেদের মধ্যে সলভ করে নিতে হবে, এটাই আমার বক্তব্য। যাক, রাজদেব শুধু ফটোগ্রাফার না, রাজদেব খুব ভালো বক্তাও, সেটা আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল। ও কিন্তু ভালো কথাও বলে। ভেরি গুড। ইন্দ্রনীল দা লিখেছে, কিছু উল্টোপাল্টা অর্গানাইজেশন তোমার ছবি আর নাম ভাঙিয়ে কাজ করছে, আর ইউ অ্যাওয়ার? দাদা, আমার ছবি নিয়ে আমার নাম নিয়ে যারা কাজ করছে তাদের জন্যই আমি ইন্ডাস্ট্রিটা তৈরি করেছি। তাদের জন্যই আমি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা এই প্রফেশনকে দিই, যাতে আমার ছবিটা নিয়ে মানুষ ভালো কাজ করতে পারে। আমার এই আইটা ক্লাব নামটা তার পোস্টারের মধ্যে দিয়ে সে এটা ফিল করতে পারে যে আমি সঠিক কাজ করছি। আমি কিন্তু কাউকে বেঠিক কাজ করার জন্য আমার লোগো, আমার ছবি ইউজ করতে দিই না। বাট নেগেটিভ মানুষ তো দাদা আছেই। সারা জীবনই আমাদের ল্যান্ড ফোনে ফোনও এসছে, আবার ব্ল্যাঙ্ক কলও এসছে, সবকিছুরই নেগেটিভ আছে। বাট যারা এগুলো করছে তারা আমাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই করছে। কারণ তাদের কাছে সকালে ঘুমোনো থেকে ওঠা থেকে আরম্ভ করে রাত্রে শুতে যাওয়া প্রতিটা মুহূর্তের জন্য তাদের মধ্যে একটা ছবি, জেডির ছবি, ওই নীল জামা পরে দাঁত বের করে হাসছে, এটা তাদের মাথার মধ্যে ছেপে গেছে। তারা আমাকে ভালোবাসে বলেই আমাকে সারাদিন নিয়ে আলোচনা করে। এটা ওপরওয়ালার একটা আশীর্বাদ। আমি আমি এটাকে এইভাবে নিই। সেকেন্ড হলো, দিস মে নট বি দ্য রাইট কনভারসেশন ইন দিস ফোরাম, উইল কন্ট্যাক্ট ইউ লেটার। বা দাদা, যে কোনো ঘটনা না আমার কাছে প্রথম আসে। আমার কাছে এমন একটা ডাস্টবিন আছে যেখানে প্রথম যে কোনো নেগেটিভ ঘটনা, পজিটিভ তো আসেই, যে কোনো নেগেটিভ ঘটনা ফার্স্ট আমার কাছে ফিল্টার হতে আসে। আমি তোদেরকে একটাই কথা বলি, ইগনোর। আর যখন তুমি জিনিসটা জানতে পেরে যাবে, কারণ যখনই আমার নামে কেউ খারাপ কথা বলে না, তখন সবাই আমাকে পাঠায়, একই জিনিস পাঠায়, দাদা দেখো তোমাকে বলছে, তোমাকে বলছে। আমি তাদের বলি, ওরে আমাকে সব পাঠানোর দরকার নেই। এটা দেখতে দেখতে আমার বয়স 6 বছর হয়ে গেছে, 6 বছর বেড়ে গেছে। তাদের কাছে যদি আমি ছাড়া কোনো সাবজেক্ট না থাকে, তারা কি নিয়ে আলোচনা করবে? আপনি আমাকে একটা কথা বলেছিলেন যে আলোচনা করার জন্য কোনো ট্যালেন্ট লাগে না, বাট আলোচিত হওয়ার জন্য ট্যালেন্ট Talent লাগে। লাগে। তো এটাতে আমি আপনার সাথে একমত। কারণ আমার সাথেও যখন রিসেন্টলি খুব 2 মাস ধরে ঘটনাগুলো ঘটছে, তখন প্রত্যেকবারই আমি আপনার এই কথাটাই বারবার ভেবেছি যে আলোচিত হওয়ার জন্য কিছু না কিছু লাগে। আমি আলোচিত হচ্ছি মানে ঠিক আছে, তাদের ভালো লাগছে আমাকে নিয়ে কাজ করে কথা বলতে। যাদের কাজ নেই তারা তো এইসব নিয়ে আলোচনা করতে পছন্দ করে। তো ভালো লাগছে যে আমাকে নিয়ে আলোচনা করছে, মানে ওকে নিয়ে অনেক আলোচনা করতে আলোচনা খুব করছে। ভালো লাগছে। তাদেরকে থ্যাংক ইউ বলতে চাই আমি even। একটা কথা বলবো, জ্যান্ত মানুষকে নিয়েই কিন্তু আলোচনা করা হয়, একদম। মৃত মানুষকে নিয়ে কিন্তু আলোচনা করে না। রাজদেব খুব ভালো কথা বলে, আমি আজকে Yes. জানতে পারছি। যাক, যাক, আমার একটা শখ রইলো, কোনো একদিন রাজদেব আমার 4টে ছবি তুলে দেবে। আমার একটা শখ প্রকাশ করলাম, আর সেটা টিরার ইভেন্টেই করে দেবে। একদম ঠিক আছে? আমার নেক্সট ইভেন্টই হয়ে যায়। এটা আমার কাছে অনেক বড় পাওনা থাকবে। কারণ আমার কিন্তু একটাই ডিপি বছরের পর বছর চলছে। আমার নেক্সট শুটে আপনার সুন্দর একটা ডিপির জন্য দায়িত্ব নিয়ে নিল। থ্যাংক ইউ। আমাকে এবার শেষ করতে হবে লাইভ, কারণ ওরা দুজনেই অনেকটা দূরে যাবে। ও তো সামনে যাবে, ও দূরে যাবে। যাই হোক, লাইভটা শেষ করছি। আগামী বৃহস্পতিবার দেখা হচ্ছে
আমাদের ইন্ডাস্ট্রির একজন মডেল সিমন, তাকে। আর মডেলের নামটা ভুলে গেছি, ও তো আমাকে যাচ্ছে তাই বলবে, দাদা তুমি আমার নামটা ভুলে গেলে। শেষ করছি, আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার। শুভরাত্রি। শুভরাত্রিটা মাইক দিয়ে জোরে বল। শুভরাত্রি। হয়েছে? শেষ করছি, আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার।